তাহলে আজকে আমাদের প্রথম থার্ড সেমিস্টারের ক্লাস চালু হচ্ছে। ঠিক আছে, থার্ড সেমিস্টারের ক্লাসে আমাদের বেসিক যে সিলেবাসটা আছে সবার আগে সেটা জানবো, এবং আমরা প্রত্যেকটা সাবজেক্টই কভার করবো, একটা একটা করে প্রত্যেকটা জিনিস তোমাদের বলছি। ঠিক আছে, তো যারা আজকে প্রথম ক্লাস জয়েন করছো তাদেরকে বলবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা এবং আমাদের এই যে টেলিগ্রামের এই যে লিঙ্কটা দেওয়া হয়েছে, গুগল মিটের যে লিঙ্কটা দেওয়া আছে সেটা তোমাদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করবে, যারা জয়েন করতে চায় ক্লাস করতে পারবে। ঠিক আছে, তো প্রথমে একটু শুরু করি আমাদের সিলেবাসটা নিয়ে, আমাদের কি পড়তে হয়। ঠিক আছে, তুমি যদি দেখো আমাদের থার্ড সেমের যে সিলেবাসটা আছে, ঠিক আছে, সবার আগে পড়তে গেলে আমাকে জানতে হবে থার্ড সেমের সিলেবাসটা কি আছে। ঠিক আছে, তাহলে মেজর যদি তুমি সিলেবাস বলো, আমাদের কাছে আছে হচ্ছে ওটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মানে কোর যাকে বলে, সেটাই হচ্ছে আমাদের এই থার্ড সেমিস্টারের মধ্যে আছে। ঠিক আছে, তো প্রথমত দেখো, প্রথমে আমাদের কি রয়েছে, ইন্ট্রোডাকশন টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেম। ঠিক আছে, পাওয়ার সিস্টেমের যে জেনারেশন পোর্শন, মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান অফ দ্য চ্যাপ্টার জেনারেশন পোর্শন, সেটা কিন্তু আমাদের এই সিলেবাসের মধ্যে থার্ড সেমিস্টারে ইনক্লুড করা আছে। ঠিক আছে, এবং এটার উপর দাঁড়িয়ে, এই পড়াশোনার উপর দাঁড়িয়ে কিন্তু আমাদের ভবিষ্যৎটা নির্ভর করবে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ইলেকট্রিক সার্কিট, ফান্ডামেন্টাল সাবজেক্ট, একদম বেসিক ফান্ডামেন্টাল সাবজেক্ট, যার আন্ডারস্ট্যান্ডিং আমাদের গোটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কে বুঝতে সাহায্য করবে। এটা এমন একটা সাবজেক্ট যেটা দিয়ে গোটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক মেজারমেন্টস। ঠিক আছে, মেজারমেন্ট আমাকে পড়তে হচ্ছে, ডিসি মেশিন, ট্রান্সফরমার্স আছে, অ্যানালগ এবং ডিজিটাল ইলেকট্রনিক্স আছে। তার মানে পাঁচখানা মানে মোস্ট ইম্পর্টেন্ট লিস্ট অফ সাবজেক্টস যাকে বলে, সেটা আমার এই পার্টের মধ্যে রয়েছে। ঠিক আছে, এবার এর মধ্যে আমরা প্রথমে শুরু করছি ডিসি মেশিন দিয়ে। ঠিক আছে, ডিসি মেশিন দিয়ে আমরা শুরু করছি। ডিসি মেশিনের যে সিলেবাসটা আছে সেটা দেখো কি আছে। ডিসি মেশিনের মধ্যে আমি যদি এখান থেকেও একটু দেখি, ডিসি মেশিনের সিলেবাসটা যদি আমি একবারে দেখতে চাই, ডিসি মেশিনের মধ্যে সবার আগে আমরা পড়বো হচ্ছে ডিসি জেনারেটর সম্পর্কে। ঠিক আছে, সবার আগে আমরা পড়বো হচ্ছে ডিসি জেনারেটর সম্পর্কে। দেখো এখানে দেখো কোনো সার্কিট তৈরি, এগুলো সমস্ত রয়েছে। আমি সিলেবাসটা তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, আমি একটা পিডিএফ বানিয়ে তোমাদের সিলেবাসটা দিয়ে দেবো, তোমাদের ওয়েবসাইটেও নিশ্চয়ই থাকবে, আমার কাছ থেকেও দিতে পারো, অসুবিধা। তো এইটা হচ্ছে আমাদের দেখো ডিসি মেশিনের সিলেবাস। প্রথমে ইউনিট 1 এ আছে মেকানিজম এন্ড ইলেকট্রোমেকানিক্যাল এনার্জি কনভার্সনটা হয়, সেটা সবার আগে আমাকে জানতে হবে। জেনারেটর মোড কি জিনিস, মোটরিং মোড কি জিনিস, এই বিষয়ে জানতে হবে। নেক্সট রয়েছে জেনারেটর। জেনারেটর সম্বন্ধে প্রথমে ওয়ার্কিং প্রিন্সিপাল, কনস্ট্রাকশনস এন্ড টাইপস অফ জেনারেটর। ঠিক আছে, আজকে আমরা এই প্রথম পোরশনটা পড়ব। ঠিক আছে, ফার্স্ট পোরশনটা আমরা এখানে দেখবো, তারপর যতটা এগোনো পসিবল ততটা আমরা এগোবো। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট এখানে রয়েছে ইউনিট 3 তে রয়েছে ডিসি মোটর। ঠিক আছে, ডিসি মোটর রয়েছে। তারপরে দেখো, তারপর তুমি যদি দেখো ইউনিট 4 এ রয়েছে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। ঠিক আছে, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। দেন ইউনিট 5, ইউনিট 6 এ আছে হচ্ছে স্পেশাল পারপাস ট্রান্সফরমার। ঠিক আছে, তাহলে আমাকে পড়তে হবে। আমাদের কোর সাবজেক্ট, সবার সবথেকে ফেভারিট সাবজেক্ট হচ্ছে বেসিক, আমাদের এটা পড়তে হবে। ঠিক আছে, তাহলে কিছু কিছু ফান্ডামেন্টাল জিনিস আমি তোমাদের জেনে নিই। ঠিক আছে, তোমাদের বলার চেষ্টা করি যে জিনিসগুলো আমার বেসিক পয়েন্ট অফ ভিউ থেকে জানার দরকার আছে, তোমাদের সকলকে সেটা বলতে হবে। ঠিক আছে, যে কিছু ফান্ডামেন্টাল টপিক আমি একটু ডিসকাশন করে নিচ্ছি। প্রথম কথা হচ্ছে একটা হচ্ছে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল রুল আর একটা হচ্ছে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। রাইট হ্যান্ড রুল। ঠিক আছে, এইটা হচ্ছে আমার ফার্স্ট টপিক। এইটা আমি জানি কিনা সবার আগে জানতে হবে। ঠিক আছে, দিস ইজ মাই ফার্স্ট টপিক। এই ফার্স্ট টপিকের আগে একটা টপিক আছে যেটাকে আমরা বলবো টপিক 0। ঠিক আছে, টপিক 0টা হচ্ছে ওরস্টেডের ল, ORESTED, ওরস্টেড ল। টপিক 0 হচ্ছে ওরস্টেড ল। ওরস্টেড ল আমরা জানি কিনা সেটা আমাকে জানতে হবে। 2 নম্বর হচ্ছে ফ্যারাডেজ ল অফ
laws of electromagnetic induction. Electromagnetic induction. এইটা আমরা জানি কিনা, ঠিক আছে? এইগুলো আমার সবার ফার্স্টে তোমাদের কোশ্চেন থাকবে। 3 নাম্বার থাকবে হচ্ছে গিয়ে statically and dynamically induced EMF. Statically and dynamically induced EMF কি জিনিস? Induced EMF কি জিনিস? এইটা আমাকে জানতে হবে, ঠিক আছে? তাহলে ফ্লেমিংস এর লেফট হ্যান্ড রুল, রাইট হ্যান্ড রুল সম্বন্ধে জানতে হবে, ফ্যারাডের লজ অফ ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন জানতে হবে, ওরস্টেড বাবুর ল কি আছে সেটা আমাকে জানতে হবে। তো এইরকম বেশ কিছু ফান্ডামেন্টাল পয়েন্ট আমাকে সবার আগে ক্লিয়ার করতে হবে। যদি আমি ক্লিয়ার করতে পারি তাহলে আমি বুঝতে পারবো যে মেকানিজম অফ ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি কনভার্সন এটা কি জিনিস সেটাও আমরা তখন বুঝতে পারবো এক একটা। চলো তাহলে শুরু করা যাক। প্রথম পয়েন্ট বলো, ওরস্টেডের ল কি জিনিস? কে বলতে পারবে? হোয়াট ইজ ওরস্টেড ল? ওরস্টেড ল সম্বন্ধে কার আইডিয়া আছে? বলো ভাই, বলো যারা ক্লাস করছো। অডিও শোনা যাচ্ছে? স্থির তড়িতের যে পরীক্ষাটা ওটাই ওরস্টেডের ল তো? কোনটা? যেটা পজিটিভ স্থির তড়িতের যে পরীক্ষাটা করেছিলেন ওরস্টেড, ওই কিছু একটা ওই পজিটিভ চার্জগুলো নেগেটিভ চার্জকে আকর্ষণ করে, ওই তুলো জাতীয় বা কিছু জাতীয় জিনিসকে দিয়ে ঘষে যে স্থির তড়িৎ আকর্ষণ বল তৈরি হয়, সেইটাই কি ওরস্টেডের পরীক্ষা তো? আর কিছু? আমি এক্স্যাক্ট এটা ভুলে যাচ্ছি, মানে ওরস্টেড বাবু যেটা বলেছিলেন পুরো ভুলভাল বললে, যাই হোক ঠিক আছে, তুমি তো চেষ্টা করেছো। দেখো ওরস্টেড বাবু যেটা বলেছিলেন সেটা হচ্ছে কোন কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, if a conductor carries current, তার চারিদিকে একটা ফ্লাক্স তৈরি হবে। এইটা ওরস্টেড বাবু বলে গেছে। কোন কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, কোন কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, তার চারিদিকে একটা ফ্লাক্স তৈরি হয়, ঠিক আছে? এটাই হচ্ছে ওরস্টেড বাবুর বক্তব্য। এটা হচ্ছে ফান্ডামেন্টাল পয়েন্ট, এটা আমাকে বুঝতে হবে। সেকেন্ড হচ্ছে, তারপর হচ্ছে 1 নম্বর স্টেপ যেটা আমরা বললাম সেটা হচ্ছে কি বলেছে? ফ্লেমিংস এর লেফট হ্যান্ড রুল, ঠিক আছে? FLHR, FLHR, আর একটা হচ্ছে FRHR, FRHR। কারণ মনে আছে না? কে বলতে পারবে হোয়াট ইজ FLHR এন্ড হোয়াট ইজ FRHR? লেফট হ্যান্ড রুল কাকে বলে, রাইট হ্যান্ড রুল কাকে বলে? বলো ভাই সবাই, ফ্লেমিংস এর লেফট হ্যান্ড রুল কাকে বলবো আর রাইট হ্যান্ড রুল কাকে বলবো? বেসিক ফিজিক্স কে বলতে পারবে? কার মনে আছে? ফ্লেমিংস এর লেফট হ্যান্ড রুল কি বলে আর ফ্লেমিংস এর রাইট হ্যান্ড রুল কি বলে? দেখো ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, এটাতে বাংলায় আমরা কি বলি? বাম হস্ত নিয়ম। তো আমরা একটা শর্ট ট্রিক অনুযায়ী এটা মনে রাখবো যে কোনটাকে কি বলে, ঠিক আছে? বাম হস্ত নিয়ম মানে হচ্ছে ম শব্দটা রয়েছে রাস্তে, বাম, আমরা এটা হচ্ছে মোটর রুল, এটাকে আমরা বলবো মোটর রুল হিসেবে। দিস ইজ অলসো কল্ড অ্যাজ মোটর রুল, ঠিক আছে? আর রাইট হ্যান্ড রুলটাকে বলা হয় তোমার জেনারেটর রুল, জেনারেটর রুল, ঠিক আছে? এবার এই মোটর রুল আর জেনারেটর রুল মানে হচ্ছে, দেখো যদি আমি একটা মোটরকে ভাবি, একটা মোটর কি করে জানা আছে? যেমন এই মোটর, মোটরের কাজ কি যদি বেসিক তোমাকে জিজ্ঞেস করে? আর জেনারেটরের কাজ কি? মোটর ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। কারেক্ট। ইলেকট্রিক্যাল এনার্জিকে যদি আমি মোটরে দিই তাহলে সেটা কি করে? মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে, কারেক্ট। আর জেনারেটর কি করে? যদি মেকানিক্যাল এনার্জি ইনপুট দিই তাহলে মোটর কি করে? সেটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে, রাইট? ঠিক বলেছে। তাহলে দেখো এর একটা ইনপুট সাইড আছে, এইটাকে আমরা বলবো ইনপুট অফ দ্য মোটর, আর এটাকে আমরা বলবো আউটপুট অফ দ্য মোটর। দিস ইজ দি ইনপুট অফ দ্য জেনারেটর এন্ড দিস ইজ দি আউটপুট অফ দ্য জেনারেটর, ঠিক আছে? দেখো এখানে একটা জিনিস আমাকে ভালো করে বুঝতে হবে, এখানে একটা কজ আর এফেক্ট রিলেশনশিপ আছে, মানে তুমি যে ইনপুটটা দিচ্ছ তার ফলে আউটপুটটা আসছে।
মানে দিস ইজ দি কজ এন্ড দিস ইজ দি রেজাল্ট, এটার ফলে এটা হচ্ছে, ঠিক আছে। তার মানে এই যে কজ আর এফেক্ট রিলেশনশিপ, এটাকে আমি এইভাবে দেখাতে পারি, কিরকম ভাবে দেখো, একটা মোটরের মধ্যে দুটো টাইপের ইনপুট থাকে, কেউ বলতে পারবি কি কি ইনপুট থাকে? ইলেকট্রিক্যাল এনার্জি তো ইনপুট থাকেই, কিন্তু ইলেকট্রিক্যাল এনার্জিকে ছাড়াও, মানে ইলেকট্রিক্যাল এনার্জি ছাড়াও আর একটা ইনপুট আমার কাছে অ্যাভেলেবেল আছে, সেটা আমরা কি বলবো? আমার কাছে অ্যাকচুয়ালি দুটো ইনপুট অ্যাভেলেবেল আছে, একটাকে বলে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড সিস্টেম, এইটা কি জিনিস? মানে হচ্ছে মোটরের মধ্যে একটা ইলেকট্রোম্যাগনেট থাকে, ঠিক আছে, যেটা একটা তোমার পেয়ার অফ পোলস তৈরি করে, একটা নর্থ পোল একটা সাউথ পোল থাকে, ঠিক আছে। তাহলে একটা মোটরের মধ্যে কি থাকে? একটা মোটরের মধ্যে একটা পোল থাকে, নর্থ পোল সাউথ পোল, ওইটাকে আমরা বলছি ম্যাগনেটিক ফিল্ড সিস্টেম। যে ম্যাগনেটিক ফিল্ড সিস্টেমটা কি তৈরি করছে? ফ্লাক্স তৈরি করছে, ঠিক আছে। দিস ইজ ওয়ান ইনপুট, যেখানে আমাকে আলাদা করে ইনপুট দিতে হচ্ছে। আর একটা ইনপুট কি আছে? আর একটা ইনপুট হচ্ছে যেটা আমরা দিয়ে থাকি হচ্ছে একটা মোটরের আর্মেচার, ঠিক আছে, মানে সাপ্লাই, মানে ভোল্টেজ বা কোনো কারেন্ট সাপ্লাই করছি ডাইরেক্টলি। একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড সিস্টেমে আমরা একটা ফিল্ড সাপ্লাই করছি, আর একটা কারেন্ট আমাকে সাপ্লাই করতে হচ্ছে। তোমরা যদি মেন ফিগারটা জেনে থাকো, ধরো আমি এখানে তো পট করে লিখতে পারছি না এরকম ভাবে, বাট এটা জেনে রাখো, ইনপুট একটা হয় ম্যাগনেটিক ফিল্ড সিস্টেমে, মানে মোটরের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড সিস্টেম আছে, প্লাস একটা সাপ্লাই কারেন্ট আছে, ঠিক আছে, একটা আছে সাপ্লাই কারেন্ট, ঠিক আছে। এই সাপ্লাই কারেন্টের ফলে আলটিমেটলি কি তৈরি হয়? আলটিমেটলি মোটরটা ঘুরতে শুরু করে। তার মানে আউটপুট হিসেবে আমি কি পাই? আউটপুট হিসেবে পাই আমি হচ্ছে রোটেশন বা টর্ক বা মুভমেন্ট। এর ফলে আমি কি পাই আউটপুটে? টর্ক বা মোশন, ঠিক আছে। এই ম্যাগনেটিক ফিল্ড সিস্টেমকে দেখো, ফিল্ড মানে হচ্ছে এফ লেখা আছে, এফ স্ট্যান্ডস ফর ফোর ফিঙ্গার, ঠিক আছে। এখানে দেখো সাপ্লাই কারেন্ট লেখা আছে, কারেন্টকে আমরা জেনারেলি লেটার আই দিয়ে লিখে থাকি। আই মানে আইটা কাকে ইন্ডিকেট করছে? মিডল ফিঙ্গারকে ইন্ডিকেট করছে, MIDL, মিডল ফিঙ্গার। আর টর্ক হচ্ছে টি মানে হচ্ছে থাম্ব। এইবার তুমি ডেফিনিশনটা দেখো, ডেফিনিশনটা কি বললাম? যে ইনপুটটা হচ্ছে আমার কাছে কজ আর আউটপুটটা হচ্ছে আমার কাছে এফেক্ট। তাহলে দেখো টেকনিক্সের লেফট হ্যান্ড রুলটা তুমি এবার যদি এক্সপ্লেন করার চেষ্টা করো, আমি যদি বাঁ হাতটাকে আমার এরকম ভাবে প্লেস করি, যেখানে আমার তিনটে আঙুল, পরপর তিনটে আঙুল, ঠিক আছে, ফোর ফিঙ্গার, মিডিল ফিঙ্গার আর থাম্ব, এই তিনটে পরস্পর 90 ডিগ্রিতে রয়েছে, একে অন্যের সঙ্গে 90 ডিগ্রিতে রয়েছে তিনটে। এইরকম একটা কন্ডিশনে যদি ফোর ফিঙ্গার, ঠিক আছে, যদি ফোর ফিঙ্গার ডাইরেকশন অফ ফিল্ড কে ইন্ডিকেট করে, ডাইরেকশন অফ ফিল্ড মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড সিস্টেম, আমি দেখাচ্ছি কোনটাকে বলতে চাইছি। ডাইরেকশন অফ ফিল্ড কে ইন্ডিকেট করে। মিডিল ফিঙ্গার যেটা আছে সেটা যদি কারেন্টের ডাইরেকশনকে ইন্ডিকেট করে, মিডল ফিঙ্গার যেটা আছে সেটা যদি কারেন্টের ডাইরেকশনকে ইন্ডিকেট করে, দিস আর দ্য টু কজেস, তাহলে দেন টর্ক উইল বি ইন দ্য ডাইরেকশন অফ থাম্ব, মানে মোটরটা থাম্বের ডাইরেকশনে ঘুরতে শুরু করবে। আবার বলছি, যদি ম্যাগনেটিক ফিল্ড সিস্টেমকে ফোর ফিঙ্গার বরাবর প্লেস করি এবং সাপ্লাই কারেন্টকে যদি আমি along the direction of middle finger প্লেস করি, তাহলে মোটরটা along the direction of my thumb it will start to rotate, ঘুরতে শুরু করবে। এইটাকেই বলা হয় ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। এখানে একটা প্রশ্ন হচ্ছে, এখানে একটা গন্ডগোল যেটা হয়, সেটা ছেলেরা এইটার সঙ্গে এইটাকে গুলিয়ে ফেলে, এটার সঙ্গে এটাকে গুলিয়ে ফেলে। তো সবার ফার্স্টে আমাকে এটা সাইন্টিফিক করতে হবে, সিওর আমাকে বলতে হবে যে কোনটার ফলে কোনটা হয়। আমি কখনো এইগুলোর সঙ্গে মিশিয়ে ফেললে চলবে না। আমাকে অবশ্যই মনে রাখতে হবে যে ফোর ফিঙ্গারে ফিল্ড থাকতে হবে আর মিডল ফিঙ্গারে কারেন্ট থাকতে হবে, তাহলে টর্ক থামবে, মানে টর্কের ডাইরেকশন অথবা ডাইরেকশন অফ রোটেশন অফ দ্য মোটর উইল বি ইন্ডিকেটেড বাই দ্য থাম্ব, ঠিক আছে। সো দিস ইজ কল্ড অ্যাজ ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলটা আমি বললাম, যেখানে আমরা কি করেছি, যেখানে আমরা এইরকম ভাবে, দিস ইজ দি ডাইরেকশন অফ সে ফোর ফিঙ্গার, দিস ইজ দি ডাইরেকশন অফ ফিল্ড, দিস ইজ দি ডাইরেকশন অফ কারেন্ট, এরকম ভাবে যদি থাকে,
তাহলে এর সাপেক্ষে 90 ডিগ্রিতে থাকবে হচ্ছে কি তোমার থাম্ব বা টর্ক বা মোশন বা রোটেশন, ডাইরেকশন অফ রোটেশন। তাহলে এই লটা আমার দরকার কেন পড়লো, তার কারণ হচ্ছে একটা মোটর কোন দিকে ঘুরবে সেইটা আমি জানতে পারবো কোথেকে, সেটা আমি জানতে পারবো একমাত্র ফ্লেমিংস এর লেফট হ্যান্ড রুল। সিমিলারলি তুমি যদি জেনারেটরের কথা ভাবো, ঠিক আছে, তুমি যদি জেনারেটরের কথা ভাবো, বুঝতে পারলে কি বললাম? দেখো বাচ্চা জেনারেটরের কথা ভাবো, তাহলে বলো জেনারেটরের ক্ষেত্রে সিমিলারলি তুমি এক্সপ্লেন করার থেকে বলার চেষ্টা করো কি কি লিখবে। জেনারেটরের ক্ষেত্রেও ইনপুট থাকবে দুটো, ঠিক আছে, কি কি ইনপুট থাকে জেনারেটরে? জেনারেটরের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড সিস্টেম থাকবে, তার মানে একটা 1 নম্বর ইনপুট থাকবে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড সিস্টেম, ম্যাগনেটিক ফিল্ড সিস্টেম। আর 2 নম্বর কে থাকবে? 2 নম্বর থাকবে হচ্ছে জেনারেটরকে আলটিমেটলি ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস করতে আমাকে যে শ্যাফট আছে সেই শ্যাফটটাকে ঘোরাতে হবে, মানে এখানে থাকবে হচ্ছে টর্ক। হলো, এর ফলে আমি আউটপুটে কি পাবো? এর ফলে আমি আউটপুটে কি পাবো? এই আউটপুটে আমি কি পাচ্ছি? কারেন্ট পাচ্ছি বা সাপ্লাই পাচ্ছি। তার মানে ম্যাগনেটিক ফিল্ড সিস্টেম মানে হচ্ছে 4 ফিঙ্গার ইন্ডিকেট করছে, ঠিক আছে। টর্ক মানে হচ্ছে থাম্ব ইন্ডিকেট করছে, টি ফর থাম্ব। আর কারেন্ট মানে হচ্ছে আই, তার মানে মিডল ফিঙ্গার, মিডল ফিঙ্গার, ঠিক আছে। এইবার তুমি কি করবে? তুমি তোমার ডান হাতে, ঠিক আছে, ডান হাতে 4 ফিঙ্গার, মিডল ফিঙ্গার আর থাম্ব কে পরস্পর 90 ডিগ্রিতে প্লেস করো। প্লেস করে দেখো, if I place the magnetic field system along the direction of 4 finger and the rotation of the conductors, আমাকে আর্মেচারটাকে ঘোরাতে হবে। আমি দেখাচ্ছি কি জিনিস সেটা। আর্মেচারটাকে ঘোরাতে হবে। যদি আমি আর্মেচারটাকে along the direction of thumb rotate করি, তার ফলে along the direction of middle finger কারেন্ট ফ্লোটা তৈরি হবে। So these are the two causes and this is the effect. This is the cause. যদি এইভাবে থাকে তাহলে এইভাবে এফেক্ট আসবে। তো there is a cause and effect relationship. আমি যদি এখানে কোনোভাবে ঘেটে ফেলি, এটা সলতে এটা বলে দিই, তারপরে এটা বলে দিই, তাহলে পুরোপুরি ঘেটে যায়, ঠিক আছে। আর যদি বাম হাতের জায়গায় ডান হাত করে দিই তাহলে পুরোপুরি আরো ঘেটে যাবে, ঠিক আছে। সো আমাকে মনে রাখতে হবে there is a cause and effect relationship in the case of left hand rule as well as in the case of right hand rule. তোমরা যত গভর্নমেন্ট জব এক্সাম দেবে, ঠিক আছে, তোমরা যদি আরবিজে 2025 এর কোশ্চেন পেপারটা দেখো, সেখানেও দেখবে ফ্লেমিংস এর লেফট হ্যান্ড রুল রাইট হ্যান্ড রুল থেকে কোশ্চেন আছে। ইভেন ইন্টারভিউতে পর্যন্ত কোশ্চেন জিজ্ঞেস করে ফ্রম ফ্লেমিং রাইট হ্যান্ড রুল এন্ড লেফট হ্যান্ড রুল। এটা এত ফান্ডামেন্টাল, এত বেসিক পয়েন্ট যে সবাইকে জানতে হবে, ঠিক আছে। এটা যদি জানা না থাকে এবং এটা যদি সঠিক এক্সপ্লেনেশন আমরা করতে না পারি, তাহলে আমরা মোটর কি করে ঘুরে, জেনারেটর কি করে ভোল্টেজ তৈরি করবে বা কোন ডাইরেকশনে জেনারেটর ভোল্টেজটা থাকবে সেটা আমরা ডিফাইনই করতে পারবো। তাহলে এর ক্ষেত্রে যদি ডায়াগ্রামটা ড্র করি তাহলে কিরকম হবে? এর ক্ষেত্রে দেখো, মিডল ফিঙ্গারের যে ডাইরেকশনটা আছে, this will indicate the current direction but it is the result, ঠিক আছে। এই দিক বরাবর ধরো 4 ফিঙ্গার রয়েছে আর এই দিক বরাবর ধরো থাম্ব কে প্লেস করেছে। বা তুমি যদি এর কজ এন্ড এফেক্ট রিলেশনশিপ কে এইভাবে দেখাতে চাও, তাহলে এইখানে থাম্ব দেখাতে পারো, এখানে মিডল ফিঙ্গার কে দেখাতে পারো। বাট দুটো ফিগার যদি একও হয়, দুটো রেপ্রেজেন্টেশন যদি এক হয়, কোনো অসুবিধা কিছু নেই, দুটো কোনো সমস্যা নেই, একই একই জিনিস আমি বলতে চাই। কারণ ফিঙ্গার গুলো আলটিমেটলি তিনজনের সঙ্গে কি 90 ডিগ্রিতে রয়েছে। জাস্ট আমাকে কজ আর এফেক্ট রিলেশনশিপটা ঠিক করে মনে রাখতে হবে। কি বলতে চাইছি বুঝতে পারলে? অন ভয়েস অফ। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ। ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল আমার কাছে ফার্স্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্যাট ইজ এফএলএইচআর এন্ড এফআরএইচআর। এবার হচ্ছে ফ্যারাডেস লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। কে বলতে পারবে হোয়াট ইজ ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন? কোনো একটা সার্কিটে যদি যদি চৌম্বক প্রবাহের কোনো যদি পরিবর্তন করা হয়, টাইমের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে, তাহলে ওই সার্কিটে একটা ইএমএফ ইনডিউসড হবে, যেটা সোর্স ভোল্টেজকে অপোজ করবে। আরেকবার বলো। কোনো একটা সার্কিটে
হুম। যদি কোনো চৌম্বক প্রবাহের পরিবর্তন করা হয় সময়ের সাপেক্ষে, তাহলে ওই সার্কিটে একটা ইএমএফ ইনডিউসড হবে, যেটা সোর্স ভোল্টেজকে অপোজ করবে। এটা কোন ভোল্টেজ কভার করবে? সোর্স ভোল্টেজকে। সোর্স ভোল্টেজ কভার করবে। আচ্ছা, ঠিক আছে। আর কেউ? তাহলে এটা কোন লটা হলো, ফার্স্ট ল না সেকেন্ড ল? ফার্স্ট ল বলছে ইএমএফ একটা ইনডিউসড হবে। সেকেন্ড ল হুম। বলছে যে আহ, যে ভোল্টেজটা ইনডিউসড হবে সেটা সোর্স ভোল্টেজকে অপোজ করবে। আচ্ছা, তাহলে লেঞ্জেস ল কোনটা? ও, সেকেন্ডটা। সেকেন্ডটা লেঞ্জেস ল, সরি আমি ভুলিয়ে ফেলেছি। তাহলে ফার্স্ট ল কোনটা? ফার্স্ট ল যত সম্ভব যে কোনো একটা সার্কিটের যদি চৌম্বক প্রবাহের পরিবর্তন হয় সময়ের সাপেক্ষে, তাহলে ওই সার্কিটে একটা ইএমএফ ইনডিউসড হবে। আচ্ছা, চৌম্বক প্রবাহ যদি পরিবর্তন না হয় তাহলে কি ভোল্টেজ তৈরি হবে না? হ্যাঁ, না সেক্ষেত্রে তাহলে যে যে কন্ডাক্টরটা রয়েছে সেটাকে চেঞ্জ করতে হবে, তার তার মানে তোমার তার ডেফিনেশন, অবস্থানকে। তোমাকে এমন ডেফিনেশন বানাতে হবে যেটার কোনো এক্সেপশন থাকবে না, তাই না? ঠিক আছে ভাই, চেষ্টা করছো, ভেরি গুড। তুমি বলো, তুমি যেটা বলছো ঠিকই বলছো, ভুল বলছো না। বলো বলো বলো, ঠিক বলেছো। তো মেন বক্তব্য যেটা ও যেটা বলেছে একদম ঠিকই বলেছে, বাট আর একটু কারেকশন করলে ভালো হয়। কিরকম ভাবে করলে ভালো হয় দেখো। ফ্যারাডের ফার্স্ট ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এটা বলছে যে যদি কোনো সার্কিট, ও যেরকম সার্কিটের রেসপেক্টে বলছে, আমি ধরো এরকম ভাবে বলতে চাইছি, এক মিনিট দাঁড়াও, এক মিনিট। কলটা কেটে গেল, এক মিনিট হোল্ড করো, কলটা রিজয়েন করে। আচ্ছা, তো বক্তব্য বলছে ফ্যারাডের ল কি বলছে? ফ্যারাডের ল বলছে যদি কোনো একটা সার্কিট নয় গো, যদি কোনো একটা কয়েল, আচ্ছা তুমি যে ভোল্টেজ ইনডিউসের কথা বলছো, আমি একটা সার্কিট নিচ্ছি, ঠিক আছে? ও যে কথাটা বলেছে, আমি একটা সার্কিট দিচ্ছি, এটা তো একটা সার্কিট, তো হুম হুম সার্কিট তো হুম। এই সার্কিটে ভোল্টেজ ইনডিউস হবে। যদি একটা এসি কারেন্ট দেয়া হয় তো। আচ্ছা, এখানে এসি কারেন্ট, একটা রেজিস্ট্যান্সের মধ্যে এসি কারেন্ট দিচ্ছি, তাহলে একটা ভোল্টেজ ইনডিউস হবে বলছো? এখানে ভোল্টেজ ইনডিউস হবে বলছো? হ্যাঁ। হবে না, ঠিক আছে? যদি এখানে রেজিস্ট্যান্স থাকে তাহলে ভোল্টেজ ইনডিউস হবে না, বুঝলে? তখন যে জিনিসটা হবে সেটাকে আমরা বলি ভোল্টেজ ড্রপ, সেটাকে আমরা ইনডিউস ইএমএফ বলি না। সেখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে অ্যাজ পার কেভিএল, আমরা সেটা বলি, সেটাকে আমরা ইনডিউস ভোল্টেজ হিসেবে বলি না। বা এখানে যদি একটা ক্যাপাসিটরও থাকে, ঠিক আছে, ইন প্লেস অফ রেজিস্টার যদি একটা ক্যাপাসিটরও পুট করে দিই, তাহলেও তার এক পাশে একটা ভোল্টেজ ড্রপ হবে, বাট সেই ভোল্টেজ ড্রপকে আমরা ইনডিউস ভোল্টেজ বলবো না। তারপরে ইনডিউস ভোল্টেজ বলতে গেলে আমাকে একটা সার্টেন ক্রাইটেরিয়া রাখতে হবে। আমার যে সার্কিটটা হবে সেই সার্কিটটা একটা কয়েল হতে হবে, মানে একটা ইন্ডাক্টর হতে হবে। একটা ইন্ডাক্টর না হলে তার অ্যাক্রসে কোনো ইএমএফ এর ইন্ডাকশন হবে না। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন একমাত্র কয়েলের ক্ষেত্রে পসিবল, কোনো রেজিস্টার বা কোনো ক্যাপাসিটরের ক্ষেত্রে নয়। কিন্তু খুব ভালো করে বুঝতে হবে ব্যাপারটা। ওই যে বললো কোনো সার্কিটে যদি আমি সাপ্লাই দিই, ওইটাই গন্ডগোল। সার্কিট কনসিস্ট অফ ইটস কম্পোনেন্টস। কম্পোনেন্টস কি কি আছে? রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিটেন্স। যদি সেমিকন্ডাক্টর হয়, সেমিকন্ডাক্টর ডিফারেন্ট কম্পোনেন্টস, ঠিক আছে? সব মিলে কিন্তু ভোল্টেজ ইনডিউস হবে না। ভোল্টেজ ইনডিউস হতে গেলে আমার দরকার পড়বে কয়েল। হোয়াট ইজ এ কয়েল? ধরো আমি এরকম একটা তার নিয়েছি, তার নিয়ে এরকম এরকম একটা রিং, এরকম একটা সার্কেল ফর্ম করেছি, এটা হলো একটা সিঙ্গেল টার্ন কয়েল। এবার এরকম যদি অনেকগুলো টার্ন একসাথে তৈরি করি,
তখন একটা ইন্ডাক্টর তৈরি হয়, যেটাকে আমরা বলি মাল্টি টার্ন কয়েল। ঠিক আছে, তার মানে ফ্যারাডের ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ডিলস উইথ ইন্ডাক্টর অনলি, ইন্ডাক্টরের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, অন্য কারোর সাথে নয়। এবার প্রথম কথা। দ্বিতীয় কথা, ফ্যারাডে বাবু বলছেন এরকম ব্যাপার যে আমি যদি কোনো একটা ইন্ডাক্টরে ভোল্টেজ অ্যাপ্লাই করি, ঠিক আছে, ধরো আমি একটা ইন্ডাক্টর নিয়েছি, সেই ইন্ডাক্টরে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, আমি ডিসি এসি কিছু বলছি না, আমি বলছি এর একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি। যদি আমি এর একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, and EMF will be induced in the inductor, মানে এখানে একটা ইএমএফ তৈরি হবে। এটা যদি ভোল্টেজ ভি হয়ে থাকে, এটা হচ্ছে ই ইনডিউসড হবে। ঠিক আছে, উনি এটাও বলছেন না যে ডাইরেকশনটা কোন দিকে হবে, পজিটিভ হবে, নেগেটিভ হবে, কি হবে না হবে, উনি কিছু বলছেন না। উনি বলছেন যে ইএমএফ উইল বি ইনডিউসড অ্যাক্রস দ্য ইন্ডাক্টর, ইন্ডাক্টরের অ্যাক্রসে একটা ইএমএফ তৈরি হবে। দিস ইজ দি ফার্স্ট ল। উনি এটাও বলছেন না যে ডিসি সাপ্লাই না এসি সাপ্লাই, এরকম কিছু বলছেন না। উনি শুধু এইটুকু বললেন যদি আমি কোনো একটা ইন্ডাক্টরের অ্যাক্রসে সাপ্লাই দিই, বি ডিসি আর বি এসি, ঠিক আছে, তাহলে আমার কি হবে, তার অ্যাক্রস একটা ইএমএফ ইনডিউসড হবে। দিস ইজ দি ফার্স্ট ল। সেকেন্ড ল কি বলছে? সেকেন্ড ল বলছে দিস ইনডিউসড ইএমএফ, ঠিক আছে, এই যে ইনডিউসড ইএমএফটা ইজ প্রপোর্শনাল টু ডিসাই বাই ডিটি। সেকেন্ড ল বলছে E is proportional to d psi by dt. ঠিক আছে, now what is this? এটা মানে কি? ইনি বললেন সেকেন্ড ল বলছে এইখানে যে ভোল্টেজটা তৈরি হচ্ছে, এই ভোল্টেজটা রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজের সঙ্গে সমানুপাতিক। সাই মানে হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ, ঠিক আছে। এবার ফ্লাক্স লিঙ্কেজ মানে কি? ফ্লাক্স লিঙ্কেজ মানে হচ্ছে, ভালো করে বোঝো, ধরো আমি এখানেই দেখাচ্ছি, আমি একটা যে কোনো ম্যাগনেটিক মেটেরিয়াল নিয়েছি। হোয়াট ইজ দ্য ম্যাগনেটিক মেটেরিয়াল? যার উপর দিয়ে আমি যদি কোনো ইলেকট্রিক সাপ্লাই দিই, ঠিক আছে, এর উপর দিয়ে আমি যদি কোনো একটা কয়েল বানাই, ধরো এরকম ভাবে কয়েল বানিয়েছি, কয়েল বানিয়ে ধরো এখানে আমি কিছু একটা সাপ্লাই দিয়েছি, ঠিক আছে, ডিসি সাপ্লাই হোক এসি সাপ্লাই হোক, কিছু একটা সাপ্লাই দিয়েছি, আমি ধরে নিচ্ছি ডিসি সাপ্লাই বা এসি সাপ্লাই যে কোনো একটা দিয়েছি, ঠিক আছে। তো যদি আমি সাপ্লাই দিই, তাহলে তার অ্যাক্রসে এখানে একটা নর্থ পোল একটা সাউথ পোল তৈরি হবে, ঠিক আছে। দিস ম্যাগনেটিক মেটেরিয়াল উইল গেট কনভার্টেড ইনটু অ্যান ইলেকট্রোম্যাগনেট। এই ম্যাগনেটিক মেটেরিয়ালটা একটা ইলেকট্রোম্যাগনেটে কনভার্ট হবে। কিভাবে কনভার্ট হবে? এই কনভার্ট হওয়ার বিষয়টা নির্ভর করবে হচ্ছে আমাদের ওরস্টেড বাবু বলে গেছেন সেই কনসেপ্টের উপর, ঠিক আছে। কিরকম ব্যাপার? যদি কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়, ঠিক আছে, কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি কারেন্টের ফ্লো হয়, তাহলে তার চারিদিকে একটা ফ্লাক্স তৈরি হবে। যদি একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়, তাহলে তার চারিদিকে একটা ফ্লাক্স তৈরি হবে। এটা ওরস্টেড বাবু বলে গেছেন। মানে তুমি যখন এরকম একটা কয়েল তৈরি করছো, তার মধ্যে দিয়ে কারেন্ট পাঠাচ্ছ, তার ফলে সেখানে একটা ফ্লাক্স তৈরি হচ্ছে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 ইজ এই যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে, তার ডাইরেকশনটা কোন দিক থেকে কোন দিকে হবে, সেইটা বোঝার জন্য আমাদের কাছে আছে কক্সস্ক্রু রুল। কক্সস্ক্রু রুল কিরকম? ধরো কন্ডাক্টরের ডাইরেকশন যদি এইরকম হয়, আমি যদি আমার থাম্বটাকে প্রেস করি এই বরাবর, যেদিক বরাবর কারেন্টটা রয়েছে, তাহলে আমার ফিঙ্গারের যে ডাইরেকশনটা থাকবে, ফিঙ্গারের ডাইরেকশনটা আমাকে ইন্ডিকেট করে দেবে যে ফ্লাক্সের ডাইরেকশনটা কোন দিকে হবে। দিস ইজ দি কক্সস্ক্রু রুল, অথবা ওই থাম্ব রুলও বলে অনেক সময়, ঠিক আছে। কক্সস্ক্রু রুলও বলে অথবা থাম্ব রুলও বলে দেয়, ঠিক আছে। থাম্বটাকে যদি আমি কারেন্টের ডাইরেকশন বরাবর প্লেস করি, ইফ দিস ইজ মাই কারেন্ট দেন দিস উইল বি মাই ফ্লাক্সের ডাইরেকশন, রাইট। তার মানে আমি যদি এখানে এরকম ভাবে কারেন্টটাকে দেখাই উল্টো ভাবে, মানে কনভার্স ইজ অলসো ট্রু, মানে এই দিক বরাবর যদি কারেন্ট থাকে তাহলে এই দিক বরাবর ফ্লাক্স তৈরি হবে। যদি এইটা কারেন্টের ডাইরেকশন হয় তাহলে এদিকে ফ্লাক্স তৈরি হবে। দিস ইজ ওয়ান রুল। দ্য কনভার্স ইজ অলসো ট্রু, মানে এই দিক বরাবর কারেন্ট হলে দিক বরাবর ফ্লাক্স হবে। তার মানে দেখো, যদি এইভাবে কারেন্ট গুলো প্রেস করি, আমার ফিঙ্গার গুলো যদি কারেন্টের ডাইরেকশনটা ইন্ডিকেট করে, তার মানে এই ডাইরেকশনে ফ্লাক্সের ডাইরেকশনটা, মানে দিস উইল বি দ্য ডাইরেকশন অফ ফ্লাক্স, এই দিক বরাবর ফ্লাক্স তৈরি হবে, ঠিক আছে। দিস উইল বি দ্য ডাইরেকশন অফ ফ্লাক্স, ঠিক আছে। এইটা আমরা ওই রাইট হ্যান্ড থাম্ব রুল অথবা রাইট হ্যান্ড কক্সস্ক্রু রুল সেইখান থেকে পাই।
দ্য কনভার্স ইজ অলসো ট্রু। কনভার্স অলসো ট্রু মানে কারেন্টের ডাইরেকশন যেদিকে আছে তার ঠিক সেই ডাইরেকশন বরাবর যদি আমি আর্মটাকে প্লেস করি তাহলে ফিঙ্গার গুলো আমার ডাইরেকশন অফ ফ্লাক্সকে ইন্ডিকেট করবে। তার মানে এখানে দুটো কনসেপ্ট আমার মনে রাখতে হচ্ছে, একটা হচ্ছে পোস্টেড ল, আরেকটা হচ্ছে পোস্টেড ল, ORESTED, পোস্টেড ল। আর 2 নম্বর হচ্ছে 0.1, 0.2। কি বললাম? রাইট হ্যান্ড থাম্ব রুল অথবা কপ স্ক্রু রুল। রাইট হ্যান্ড থাম্ব রুল অথবা কট স্ক্রু রুল। কট CORCT, স্ক্রু SCREW, স্ক্রু রুল। ঠিক আছে, তার মানে এইখান থেকে আমি কি কি আইডিয়া করতে পারলাম যে একটা ম্যাগনেটিক মেটেরিয়ালকে, চৌম্বক পদার্থকে চুম্বকে পরিণত করতে গেলে কি করতে হবে, তার একটা সাপ্লাই দিতে হবে। সাপ্লাইটা মেবি ডিসি আর মেবি এসি, যে কোনো একটা হতে পারে। ঠিক আছে, কেন বলছেন স্যার যে কোনো একটা হতে পারে? যদি ডিসি সাপ্লাই হয় তার মানে একদিকে নর্থ পোল থাকবে, অন্যদিকে সাউথ পোল থাকবে। আর যদি এসি সাপ্লাই হয় ইট উইল বি কন্টিনিউয়াসলি রোটেটিং ইন নেচার, মানে নর্থ পোলটা লাফালাফি করবে, একবার নর্থ পোলের দিকে থাকবে বা সাউথ পোলের দিকে থাকবে, নর্থ পোলের দিকে থাকবে, এইভাবে কন্টিনিউয়াসলি রোটেট করতে থাকবে। তার মানে এসি সাপ্লাই দিলে আমার নর্থ পোল সাউথ পোল রোটেট করবে, আর যদি ডিসি সাপ্লাই দিই তার মানে সেটা এক জায়গায় ফিক্সড হয়ে থাকবে, মানে এদিকটা কন্টিনিউয়াস নর্থ পোল, ওদিকটা কন্টিনিউয়াস সাউথ পোল তৈরি হবে। তার মানে বক্তব্যটা আমার এইখানে এসে ঠেকলো যে যদি কোনো একটা ইন্ডাক্টরে সাপ্লাই দিই তাহলে তার একটা ভোল্টেজ ইনডিউস হবে, পয়েন্ট নাম্বার 1, ফ্যারাডেস ফার্স্ট রুল। সেকেন্ড রুল বলছে যে কোনো একটা কন্ডাক্টরের মধ্যে যদি সেকেন্ড রুল বলছে যে the induced EMF is proportional to rate of change of flux linkage। ঠিক আছে, তাহলে এবার ফ্লাক্স লিংকেজ শব্দটাকে আমি এক্সপ্লেন করতে চাইছি। ফ্লাক্স লিংকেজ ব্যাপারটা কি? ধরো এইরকম একটা কয়েল, আমি এর মাঝখানে একটা ম্যাগনেটিক মেটেরিয়াল লিখেছি। ঠিক আছে, তার মানে এটাকে আমি কি বললাম? দিস ইজ দি কোর। ঠিক আছে, দিস ইজ দি কোর অফ দা ম্যাগনেট। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাগনেটের কোর। আমি এরকম একটা ম্যাগনেট তৈরি করতে পারি যার কোনো কোর নেই, কোরলেস, বা এয়ার কোর ম্যাগনেট। ঠিক আছে, যার মধ্যে কোনো কোর আমি প্লেস করিনি, এয়ার আছে, দ্যাট ইজ অলসো পসিবল। এবার প্রশ্ন হচ্ছে যে আমি কেন ম্যাগনেটিক মেটেরিয়াল ব্যবহার করি? এখানে আমি এয়ার কোর ইউজ করছি, কিছু নেই মানে এয়ার কোর আছে। এইখানে আমি হয়তো কোন একটা ম্যাগনেটিক মেটেরিয়াল সে আয়রন ব্যবহার করছি, লোহা ব্যবহার করছি। তাহলে এয়ার কোর ব্যবহার করলে কি সমস্যা আছে, আর আয়রন কোর ব্যবহার করলে কি সমস্যা আছে, কি সুবিধা আছে? আমরা আয়রনকে কেন প্রেফার করি ওভার এয়ার? তোমাদের সার্কিট থিওরি ইলেকট্রিক্যাল টেকনোলজি ছিল না ফার্স্ট সেমিস্টারে? বলো, কে বলতে পারো? দেখো, যদি আমি ফ্লাক্সের কথা বলি, ঠিক আছে, ফ্লাক্স সব থেকে ভালোভাবে সব থেকে সহজে ফ্লো করতে পারে হচ্ছে থ্রু আয়রন। মানে ম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যে দিয়ে ফ্লাক্স ফ্লো হওয়ার পসিবিলিটি বেশি বা টেন্ডেন্সি বেশি। মানে পারমিটিভিটিটা বেশি। হ্যাঁ, পারমিটিভিটিটা বেশি। অন্য ভাষায় বলতে গেলে the term is reluctance। ঠিক আছে, reluctance of the iron core is less। তার মানে কি? reluctance is less। What is reluctance? Reluctance is the resistance to the flow of magnetic field। মানে এই যে ফ্লাক্স লাইনস গুলো ফ্লো হচ্ছে, ঠিক আছে, ফ্লাক্স লাইনস গুলো ফ্লো হওয়ার বাধা, সেটাকে আমরা বলবো রিলাক্টেন্স। মানে একটা জায়গায় যদি এয়ার থাকে তার মধ্যে দিয়ে ফ্লাক্স লাইন সহজে ফ্লো হতে চাইবে না। ঠিক আছে, কারণ তার রিলাক্টেন্স বেশি আছে। কিন্তু সেই জায়গায় যদি আমি একটা আয়রন মেটেরিয়াল ইউজ করি, তার কি হবে? তার রিলাক্টেন্স অনেক কম, তার মানে তার মধ্যে দিয়ে বেশি ফ্লাক্স লাইন ফ্লো করতে চাই। ঠিক আছে, এইবার দ্যাট ইজ দ্য রিজন। এবার আমি যদি ধরো এরকম পাশাপাশি দুটো কোরকে প্লেস করি, এরকম পাশাপাশি দুটো এয়ার কোর ইন্ডাক্টরকে ধরো আমি প্লেস করেছি। এবার কোনো একটা ইন্ডাক্টরে ধরো আমি সাপ্লাই দিয়েছি, ঠিক আছে, তাহলে সাপ্লাই দিলে কি হবে? তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে।
ওরস্টেড বাবু বলে গেছেন যখনই কারেন্ট ফ্লো হবে, কারেন্ট ফ্লো হলেই তার চারিদিকে একটা ফ্লাক্স তৈরি হবে, তার চারিদিকে একটা ফ্লাক্স তৈরি হলো, তার চারিদিকে একটা ফ্লাক্স তৈরি হলো, সাপোজ উপরে একটা নর্থ পোল, নিচে একটা সাউথ পোল, ঠিক আছে, এরকম ভাবে তৈরি হবে, ঠিক আছে। এবার এখান থেকে একটা জিনিস দেখা যাচ্ছে, জিনিসটা কি, আমি যে পাশে একটা সেপারেট কোরকে রেখেছি, আমি ইচ্ছা করে দেখিয়েছি যে একটা লাইন অফ ফোর্স কি হয়েছে, এই কোরটাকে ক্রস করেছে, আর দুটো লাইন অফ ফোর্স কি করেছে, কোরটাকে ক্রস করেনি। এইটাকে বলা হয় মিউচুয়াল ফ্লাক্স। যে ফ্লাক্সটা কয়েল টুকে লিংক করে সেটাকে বলা হয় মিউচুয়াল ফ্লাক্স। আর যে ফ্লাক্সটা কয়েল টুকে লিংক করছে না, একা পড়ে আছে, যেটাকে বলে লিকেজ ফ্লাক্সও বলে, অনেক সময় সেলফ ফ্লাক্সও বলে, ঠিক আছে। ফ্লাক্স ইন লিংকেজ ইজ নাথিং বাট, যদি আমি এই টোটাল ফ্লাক্সটাকে ধরে নিই 511 আর এই ফ্লাক্সটাকে ধরে নিই 512, আর টোটাল ফ্লাক্সকে আমি যদি বলি 51, ঠিক আছে, তাহলে ফ্লাক্স লিংকেজ ইজ ইকুয়াল টু বা সাই ইজ ইকুয়াল টু 512 বাই 51, ঠিক আছে। ফ্লাক্স লিংকেজ ইজ ইকুয়াল টু 512 বাই 51, মানে টোটাল ফ্লাক্সের কতটা ফ্র্যাকশন সেকেন্ড কয়েলকে লিংক করছে, দ্যাট ইজ কল্ড অ্যাজ ফ্লাক্স লিংকেজ। আবার বলছি, ধরো আমার কাছে একটা কয়েল আছে, তাতে সাপ্লাই দিচ্ছি, তারপরে ফ্লাক্স তৈরি হচ্ছে, সব কটা ফ্লাক্স যে তৈরি হয়েছে তার সব কটা ফ্লাক্স কিন্তু পাশে আরেকটা কয়েল নিয়ে আসলে তার সাথে লিংক করবে না, কিছুটা সেলফ ফ্লাক্স হিসেবে আলাদা হয়ে পড়ে থাকবে, আর কিছুটা পরিমাণ সেকেন্ডারি কয়েলটার সাথে বা সেকেন্ড একটা কয়েলের সাথে লিংক করতে পারে। মানে যেটা লিংক করলো না তাকে বললাম সেলফ ফ্লাক্স অফ 511। এখানে কেন 11 লেখা হচ্ছে, সাপোজ দিস ইজ কয়েল 1 and suppose this is coil 2, ওইভাবে আমরা নোমেনক্লেচার করেছি। 11 মানে হচ্ছে এক নম্বর কয়েলের সেলফ ফ্লাক্স, সেলফ বোঝাতে 1 ইউজ হয়, আর এক নম্বর কয়েলের সেলফ ফ্লাক্স বোঝাতে 511 ইউজ করা হচ্ছে। আর 512 মানে কি, 512 মানে হচ্ছে কয়েল 1 এ প্রোডিউস হওয়া ফ্লাক্সটা কয়েল 2 তে লিংক করছে, ওই জন্য 512 ইউজ করা হচ্ছে মিউচুয়াল ফ্লাক্স। তাহলে 512 বাই 51 gives us লিকেজ ফ্লাক্স বা ফ্লাক্স লিংকেজ। টোটাল ফ্লাক্সের কতটা পরিমাণ আমার সেকেন্ডারিতে লিংক করছে, তাহলে এই যে এই কথাটা হচ্ছে ফ্লাক্স লিংকেজ, খুব ভালো করে বুঝতে হবে যে টোটাল ফ্লাক্সের কতটা পরিমাণ আমার সেকেন্ডারি কয়েলকে লিংক করছে, দ্যাট ইজ কল্ড অ্যাজ ফ্লাক্স লিংকেজ অথবা সাই। তো আমাদের ফ্যারাডে বাবু এটা বলে গেছে যে এই ফ্লাক্সের লিংকেজ সময়ের সাপেক্ষে যে হারে পরিবর্তন হচ্ছে, এই ফ্লাক্সের লিংকেজটা সময়ের সাপেক্ষে যে হারে পরিবর্তন হচ্ছে তার সঙ্গে যত রেটে ফ্লাক্স লিংকেজটা পরিবর্তন হবে তত রেটে এখানে তার প্রপোর্শনেট রেটে এখানে ভোল্টেজ তৈরি হবে, ইএমএফ ইনডিউস, ঠিক আছে, তার রেসপেক্টে এখানে একটা ইএমএফ ইনডিউস হবে, ঠিক আছে। সো দিস ইজ দি ল নাম্বার 2। থার্ড ল কি বলছে, হোয়াট ইজ দ্য থার্ড ল? থার্ড ল কি বলে, বলো, what is the third law? Lenz's law. Lenz's law কি বলে, বলো, Lenz law, বলো ভাই, what is Lenz law? লেনজের ল বললো এই যে ভোল্টেজটা তো ইনডিউস হলো, বা এই যে ইএমএফটা ইনডিউস হলো, ভোল্টেজ বলবো না, এই যে ইএমএফটা ইনডিউস হলো, সেই ইনডিউস ইএমএফটা সাপ্লাই ভোল্টেজের অপোজিট পোলারিটি হবে, মানে এর পোলারিটি যেদিকে হবে এর পোলারিটি তার ঠিক উল্টো দিকে থাকে। লেনজের ল বললো সাপ্লাই ভোল্টেজের যে পোলারিটি হবে তার ঠিক অপোজিট পোলারিটিতে, এখানে একটা ভোল্টেজ তৈরি হবে, ঠিক আছে। দ্যাট ইজ দি থার্ড ল, দ্যাট ইজ দি লেনজেস ল, ঠিক আছে। এইবার বুঝতে পারলে বলো ভাই সকল? হ্যাঁ স্যার, মানে ইনডিউসড ইএমএফটা পোলারিটিটা উল্টো হবে, তাই তো? হ্যাঁ, ইনডিউস যে ইএমএফটা হলো সেইটার পোলারিটিটা অপোজিট হবে। হ্যাঁ, ইনডিউস ইএমএফ এর যে পোলারিটি হবে সেটা সাপ্লাই ভোল্টেজের পোলারিটি অপোজিট হবে। কিভাবে হচ্ছে সেটাও বলছি, সেটাও আমি এক্সপ্লেন করছি, ওয়েট করো, ঠিক আছে, ওয়েট করো।
তিনটে ডেফিনেশন বলছি, যেটা সার্কিট তৈরি করানোর সময় আবার বলবো, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে রেজিস্ট্যান্স কাকে বলে? রেজিস্ট্যান্স হচ্ছে একটা সার্কিটের এমন একটা প্রপার্টি বা একটা সার্কিট এলিমেন্টের এমন একটা প্রপার্টি যার জন্য ইট অপোজেস দ্য ফ্লো অফ কারেন্ট। রেজিস্ট্যান্স ইজ দ্যাট প্রপার্টি অফ দ্য মেটেরিয়াল বিকজ অফ হুইচ দ্য কারেন্ট ফ্লো গেটস ইন্টারাপ্টেড, ঠিক আছে? কারেন্টের ফ্লোটা আটকে যায়। নাও হোয়াট অ্যাবাউট ইন্ডাক্টর? বা এরকম ভাবে বলতে পারো, যদি কোনো সার্কিটে কোনো রেজিস্ট্যান্স থাকে তাহলে কারেন্টের ফ্লোটা বাধাপ্রাপ্ত হয়, এক নম্বর। ধরো কোনো একটা সার্কিট রয়েছে, সেই সার্কিটে ইন্ডাক্টর আছে কি নেই সেটা বুঝবো কি করে? ইন্ডাক্টর আছে বা নেই সেটা বোঝা যায় হচ্ছে এইভাবে, যদি কোনো সার্কিটে কারেন্টের চেঞ্জ হয়, কারেন্টের পরিবর্তন হয়, তাহলে বুঝতে হবে সেই সার্কিটের মধ্যে একটা ইন্ডাক্টর আছে। তার মানে ইন্ডাক্টর ইজ অ্যাসোসিয়েটেড উইথ সার্কিটের কারেন্ট চেঞ্জ। সিমিলারলি ক্যাপাসিটর ইজ অ্যাসোসিয়েটেড উইথ সার্কিটের ভোল্টেজ চেঞ্জ। মানে একটা সার্কিটের মধ্যে যদি আমি ধরো আমি এরকম একটা সার্কিট ড্র করছি, আমি ধরো এরকম একটা সার্কিট ড্র করছি, ঠিক আছে? এরকম একটা সার্কিট ড্র করছি। এবার এই বাক্সের মধ্যে কি আছে আমি জানি না, এর মধ্যে একটা সার্কিট আছে, কি আছে আমি জানি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই সার্কিটের মধ্যে, এই সার্কিটের প্যারামিটার জন্য আমি এখানে একটা ভোল্ট, এখানে একটা অ্যামিটার লাগিয়েছি, আর এখানে একটা ভোল্ট মিটার লাগিয়েছি। আমি যদি দেখতে পাই যে কারেন্টের পরিবর্তন হচ্ছে, তাহলে আমার বুঝতে হবে যে এর মধ্যে একটা ইন্ডাক্টর আছে। যদি ভোল্টেজের পরিবর্তন হয়, তার মানে বুঝতে হবে এর মধ্যে একটা ক্যাপাসিটর আছে। আর যদি কারেন্টের ফ্লোটা আটকে যায়, মানে বাধাপ্রাপ্ত হয়, তখন বুঝতে হবে এর মধ্যে একটা রেজিস্টার আছে। বাধাপ্রাপ্ত হয় মানে কি? ধরো তুমি একটা ব্যাটারি নিয়ে দুটো তারকে যদি শর্ট করে দাও, পজিটিভ আর নেগেটিভ টার্মিনাল, তাহলে কি হবে? সেটা জ্বলে যাবে। কেন জ্বলে যাবে? বিকজ অফ হাই কারেন্ট ফ্লো। তার কারেন্টের পরিমাণ ইনফাইনাইট হয়ে যাবে, প্রচুর পরিমাণ কারেন্ট হয়ে যাবে, তার জন্য ইনসুলেশনটা পড়ে যাবে আর কন্ডাক্টরটা জ্বলে যাবে। তার মানে যদি আমি নর্মাল কন্ডিশনে কোনো ব্যাটারির অ্যাক্রস একটা কন্ডাক্টরকে লাগিয়ে দিই, ঠিক আছে, তার তো রেজিস্ট্যান্স নেগলিজেবল, জিরো। ওই জন্য ও ওয়্যারটা পুরোপুরি পুড়ে যাচ্ছে। যদি একটা ব্যাটারিকে একটা কপার ওয়্যারকে যদি আমি শর্ট করি, জ্বলে গিয়ে পুরোপুরি পুড়ে যাচ্ছে। বুঝতে পারলে কি বললাম? কিন্তু সেই কন্ডাক্টরের পরিবর্তে যদি আমি রেজিস্টার ইউজ করি, তাহলে কি হবে? কারেন্টের ফ্লোটা বাধাপ্রাপ্ত হবে, এবং বাধাপ্রাপ্ত হওয়ার জন্য ওই রেজিস্টারের জন্য কি হচ্ছে, ওই সার্কিট একটু গরম হয়ে উঠছে, হিট হচ্ছে, কিন্তু পুড়ে যাচ্ছে না বা কেটে যাচ্ছে না, ঠিক আছে? যদি কারেন্টের চেঞ্জ হয়, তাহলে আমার বুঝতে হবে সেটা একটা ইন্ডাক্টর। যদি ভোল্টেজের চেঞ্জ হয়, তাহলে বুঝতে হবে সেটা একটা কি বলে, ক্যাপাসিটর, ঠিক আছে? এবার আরেকটা স্টেটমেন্ট আমাদের মুখস্থ রাখতে হবে, একটা স্টেটমেন্ট আমার মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইন্ডাক্টর। সেকেন্ড স্টেটমেন্ট। ফার্স্ট স্টেটমেন্ট আমি কি বলেছি? ওটা একটা সার্কিটে ইন্ডাক্টর থাকলে তার কারেন্টের চেঞ্জ আমরা নোটিস করতে পারবো, ঠিক আছে? তাহলে আমি জাস্ট এইটুকু লিখছি, আই চেঞ্জ, মানে কারেন্ট চেঞ্জ হবে কোনো সার্কিট, ঠিক আছে? পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 ইজ ইন্ডাক্টর, এই কারেন্ট চেঞ্জটা কোথায় হবে? ইন সার্কিট। কারেন্ট চেঞ্জটা কোথায় হচ্ছে? ইন সার্কিট, ঠিক আছে? কারেন্ট চেঞ্জ হচ্ছে ইন সার্কিট। পয়েন্ট নাম্বার 2 ইজ ইন্ডাক্টর does not allow sudden change in current. Sudden change in current, এটা আমাকে মুখস্থ করতে হবে। তাহলে কোন একটা সার্কিটের মধ্যে ইন্ডাক্টর আছে সেটা বুঝলাম কি করে? there will be a change in current in the circuit, ঠিক আছে? ইন্ডাক্টরের ধর্ম কি? ইন্ডাক্টরের ধর্ম হচ্ছে it does not allow sudden change in current। তাহলে যদি এমন একটা এলিমেন্ট আমার কাছে থাকে যার ধর্মই হচ্ছে it does not allow sudden change in current, এই কথাটা সিগনিফিকেন্স খুব ভালো করে বুঝি। ইন্ডাক্টর ডাজ নট অ্যালাউ সাডেন চেঞ্জ ইন কারেন্ট, এর সিগনিফিকেন্সটা খুব ভালো করে বুঝি। এইটাই হচ্ছে তোমার সমস্ত জায়গায় তুমি তোমাকে এই ফান্ডামেন্টালসটাই মনে রাখতে হবে, ঠিক আছে? ধরো তুমি এখানে একটা ভোল্টেজ লাগিয়েছো, ঠান্ডা মাথায় ভালো করে বুঝবে কি বলছি, মন দাও, ফোকাস করে দেখো। প্রথমে বলো, যখন সুইচটা আমি অন করিনি, ইন্ডাক্টরের মধ্যে কি কোনো কারেন্ট যাচ্ছে? না, জিরো কারেন্ট যাচ্ছে, ঠিক? এবার যখনই আমি সুইচটা অন করলাম,
তখন এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হওয়া শুরু হবে, ঠিক তো? তো ধরে নাও কিছু একটা কারেন্ট যাচ্ছে, এক্স অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, ঠিক আছে? তার মানে সুইচটা যখনই আমি অন করছি, there is a sudden change in current from 0 to x অ্যাম্পিয়ার। হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ 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 আমি এইমাত্র কি বললাম? আমি এইমাত্র বললাম inductor does not allow sudden change in current. This is the property of inductor. This is the property of inductor. Inductor এর property হলো যে ইন্ডাক্টর কখনো এই সাডেন চেঞ্জ কে অ্যালাউ করবে না। এই যে জিরোতে ঘট করে এক্স হয়ে গেল, ও করতে দেবে না। ও বলবে ভাই আমি নিজের মতো আছি, ঠিক আছে, আমার মধ্যে দিয়ে তুমি কারেন্টের চেঞ্জ করতে পারবে না, আমি অ্যালাউ করবো না। দ্যাট ইজ মাই প্রপার্টি। তার মানে যখনই ও কারেন্টের চেঞ্জ হবে, এরকম ভাবে ভাবো, এরকম একটা কনভারসেশন হিসেবে ভাবো, ইন্ডাক্টর উইল টেল দ্য সোর্স। ইন্ডাক্টর তখন সোর্সকে বলবে যে তুমি কারেন্ট লিমিট করো, তুমি আমার মধ্যে দিয়ে অত কারেন্ট পাঠিও না, তুমি নিজেকে লিমিট করো। কিন্তু সোর্স হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ব্যাপার। সোর্স ইন্ডিপেন্ডেন্ট ব্যাপার মানে কি, ধরো তোমার বাড়িতে 240 ভোল্টের যে সোর্সটা আছে, যে তোমাকে এসি সাপ্লাই দিচ্ছে, ওর তো সবসময় 240 ভোল্ট 50 হার্টজে সাপ্লাই আসছে। তোমার কাছে ধরো একটা 1.5 ভোল্টের ব্যাটারি আছে, ওটা মোরলেস তার লাইফ টাইমে 1.5 ভোল্টই থাকে, ভোল্টেজের খুব একটা চেঞ্জ হয় না, শেষের দিকে আসলে ভোল্টেজটা পড়ে যায়। তার মানে ভোল্টেজ অর এনি সোর্স ইজ অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট। মানে এর সবসময় বলে দেবে ভাই আমি এখানকার রাজা, তুই আমাকে কিছু বললে আমি শুনবো না, তোর রিকোয়ারমেন্ট যা আছে সেই অনুযায়ী আমি তোকে পাওয়ার সাপ্লাই করি, তুই আমাকে পরিবর্তন করতে পারবি না। সোর্স ইজ নেভার চেঞ্জেবল, সোর্সকে কখনো পরিবর্তন করা যাবে না, ঠিক আছে? আপাতত এটা আমাদের বুঝতে হবে যে সোর্স ইজ নেভার চেঞ্জেবল। তার মানে কি, কারেন্টের চেঞ্জ হচ্ছে, কারণ আমি সুইচ যখন অন করছি সঙ্গে সঙ্গে 0 থেকে x অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে, কারেন্টের চেঞ্জ হচ্ছে, সোর্সও হাত তুলে দিচ্ছে, বলছে আমাকে চেঞ্জ করা যাবে না, আমি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তো টু অপোজ দিস, এবার একটা সার্কিট থিওরি কনসেপ্ট তোমায় বুঝতে হবে। এই যে জিনিসটা ঘটছে, এই ঘটনাটাকে আটকাবো কি করে? এই ঘটনাটা আটকানোর উপায়টা কি আছে? ধরো তুমি এইখানে একটা 10 ভোল্টের ব্যাটারি নিয়েছো, এইখানে ধরো একটা ফর এক্সাম্পল 2 ওহমের রেজিস্ট্যান্স লাগিয়েছো, তাহলে কত কারেন্ট ফ্লো হবে? বলো। ওই তো ভি কত আইআর রি 5 অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে? এইবার ধরো তুমি চাইছো যে এইখান দিয়ে তোমার 5 অ্যাম্পিয়ারই কারেন্ট ফ্লো হোক। আবার ভালো করে বোঝার চেষ্টা কর কি বলতে চাইছি। আমি চাইছি যে এর মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ারই কারেন্ট ফ্লো হোক, ঠিক আছে? 5 অ্যাম্পিয়ারটাকে আমি ফিক্স রাখতে চাইছি, বা এরকম ভাবে ধরে নাও আমি কারেন্টটাকে ডবল করতে চাইছি, কারেন্টটাকে পরিবর্তন করতে চাইছি। ফর এক্সাম্পল আমি এখানে 5 অ্যাম্পিয়ার থেকে বাড়িয়ে ধরো 10 অ্যাম্পিয়ার করতে চাইছি, ঠিক আছে? তাহলে আমি যদি সার্কিটের কারেন্টটা 10 অ্যাম্পিয়ার করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? সোর্স আমার 10 ভোল্টই আছে, আমি এখানে কারেন্টটাকে 5 অ্যাম্পিয়ারের জায়গায় 10 অ্যাম্পিয়ার করতে চাইছি, আর এখানে যে 2 ওহম রেজিস্ট্যান্স আছে সেটা রয়েছে, আর এখানে একটা ব্ল্যাক বক্স আমি বসিয়ে দিচ্ছি, এই বক্সের মধ্যে কিছু একটা এলিমেন্ট আমার বসাতে হবে, যার জন্য আমি এই কারেন্টের চেঞ্জটা করতে পারবো। কি করলে কারেন্টের চেঞ্জটা করা যাবে বলো তো? এই যে 5 অ্যাম্পিয়ারটাকে 10 অ্যাম্পিয়ার করে দেবো, যেখানে আমি সোর্সটা সেম রেখেছি আর রেজিস্ট্যান্সটা সেম রেখেছি, এখানে কি এমন সার্কিট বসাবো, কি এমন জিনিস বসাবো যার জন্য এই কম্পেনসেশনটা করা যাবে, এই 5 to 10 অ্যাম্পিয়ারের যে কম্পেনসেশনটা করা যাবে। এক্সট্রা 5 অ্যাম্পিয়ারের ফ্লোটা কম্পেনসেট করতে গেলে কি করতে হবে? এইখানে একটা ভোল্টেজ সোর্স লাগাতে হবে 5 ভোল্টের। কি বলতে চাইছি বুঝতে পারছো? এইখানে একটা কি করতে হবে, ঠিক করে বলো, সরি 5 ভোল্ট, এখানে একটা কি করতে হবে, এখানে একটা 10 ভোল্টের ভোল্টেজ সোর্স লাগাতে হবে। স্যার আপনি কি করে বললেন যেখানে 10 ভোল্টের ভোল্টেজ সোর্স লাগবে? আপনি কি করে বুঝছেন যেখানে 10 ভোল্টের ভোল্টেজ সোর্স লাগবে? দেখো তুমি যদি কেভিএল অ্যাপ্লাই করো, ধরো এখানে কেভিএল অ্যাপ্লাই করছো, ঠিক আছে? এই সার্কিটে কেভিএল অ্যাপ্লাই করছো, এখানে 2 ওহম আছে, তো 2 ওহম থাকলে এখানে ভোল্টেজ ড্রপ কত হবে? 10 অ্যাম্পিয়ার ইনটু 2 ওহম, তাহলে এখানে 20 ভোল্টের ভোল্টেজ ড্রপ হয়ে গেল, ঠিক তো? তাহলে এখানে 10 অ্যাম্পিয়ারের জন্য ভোল্টেজ ড্রপটা কত হয়ে গেল? 20 ভোল্ট হয়ে গেল। কিন্তু এখানে টোটাল ভোল্টেজ কত আছে? এই টোটাল ভোল্টেজটা কত আছে? 10 ভোল্ট 10 ভোল্ট আছে। তার মানে আমাকে এখানে কি করতে হবে, এমন ভাবে একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করতে হবে যাতে এই টোটাল ব্রাঞ্চের ভোল্টেজটা
10 ভোল্ট হয়ে যায়। তার মানে আমি কি করতে হবে, এই যে পোলারিটিটা আমি মার্ক করেছি, এই পোলারিটিটা এরকম মার্ক করলে চলবে না। আমি এইখানে একটা উপর দিকে মাইনাস আর নিচের দিকে প্লাস 10 ভোল্ট অ্যাড করলাম। তাহলে এবার তুমি দেখো উপরের দিকে একটা 20 ভোল্ট এইভাবে আছে, প্লাস মাইনাস ড্রপ এরকম ভাবে হয়েছে, উপরে প্লাস নিচে মাইনাস, আর এইখানে একটা নিচে মাইনাস উপরের দিকে প্লাস 10 ভোল্ট রয়েছে। তাহলে ওভারঅল এইখানে পয়েন্ট ধরো এ, এখানে পয়েন্ট ধরো বি, এ আর বি এর মধ্যে কত ভোল্টেজ পাচ্ছ? 10 ভোল্ট। 10 ভোল্ট 10 ভোল্ট। তার মানে এখানে দেখো 10 ভোল্ট আছে, মিলে যাচ্ছে। তার মানে আমাকে কি করতে হচ্ছে, এই যে কারেন্টের চেঞ্জটা হলো ফ্রম 5 অ্যাম্পিয়ার টু 10 অ্যাম্পিয়ার, এই 5 অ্যাম্পিয়ার টু 10 অ্যাম্পিয়ার কারেন্ট চেঞ্জটা কম্পেনসেট করতে আমাকে এমন একটা এলিমেন্ট এখানে অ্যাড করতে হলো যার জন্য এখানে 10 ভোল্ট জেনারেট হলো, বা এই ডাইরেকশনে একটা 10 ভোল্টের সোর্স আমাকে অ্যাড করতে হলো। যদি আমি এই ডাইরেকশনে একটা 10 ভোল্টের সোর্স অ্যাড করি তাহলে কি হবে, এই কারেন্টের চেঞ্জটা আমাকে কম্পেনসেট করা যাবে, কারেন্টের চেঞ্জটা করতে পারবো, আটকাতে পারবো। তার মানে কি, যখনই ইন্ডাক্টর দেখছে আমাদের কোনো কারেন্টের চেঞ্জ হবে, সেই কারেন্টের চেঞ্জকে কম্পেনসেট করার জন্য আমার কাছে একটাই অপশন আছে, সেই অপশনটা হচ্ছে যে সাপ্লাই ভোল্টেজটা আছে, সেই সাপ্লাই ভোল্টেজের উল্টো পোলারিটিতে একটা ভোল্টেজ তৈরি করা। উল্টো কেন? যাতে করে কারেন্টটা আস্তে আস্তে রিডিউস হয় এবং যে এক্স অ্যাম্পিয়ারে চলে এসেছিল সেটা কমতে কমতে আবার 0 অ্যাম্পিয়ারে চলে আসে। এর কথাটার মানেটা কি? এর কথার মানে হচ্ছে যখন তুমি সুইচটা যে ইনস্ট্যান্টে অন করলে তখন হঠাৎ করে 0 অ্যাম্পিয়ার থেকে এক্স অ্যাম্পিয়ার হয়ে গেছে, খানিকক্ষণ কারেন্টটা ফ্লো হওয়ার পরে সেটা আবার এক্স থেকে 0 তে চলে আসে। তার মানেটা হচ্ছে আন্ডার স্টেডি স্টেট ইন্ডাক্টর ডাজ নট ক্যারি এনি কারেন্ট। তুমি যদি একটা ইন্ডাক্টরের চার্জিং ক্যারেক্টারিস্টিক্স ফলো করো, ঠিক আছে, চার্জিং ক্যারেক্টারিস্টিক্স ফলো করো, ইন্ডাক্টরের একপাশে ভোল্টেজ প্রথমে সব থেকে বেশি থাকে একপাশে, ঠিক আছে, ভোল্টেজ বলছি সরি, তুমি যদি ইয়েকে দেখো কি বলে কারেন্টকে যদি তুমি দেখো, ইন্ডাক্টর একপাশে কারেন্টকে যদি দেখো, ইন্ডাক্টর একপাশে কারেন্ট সব থেকে বেশি থাকে প্রথমে, তারপর সেটা আস্তে আস্তে 0 হয়ে যায়। ইনিশিয়ালি কারেন্টের প্রোফাইল তুমি যদি চেক করো, প্রথমে হাই কারেন্ট থাকবে, ইনিশিয়ালি যদি বিয়ে বাজে শর্ট সার্কিট, আস্তে আস্তে সেটা কমে 0 হয়ে যাবে, মানে ওপেন সার্কিট ফর্মে চলে আসবে, ঠিক আছে। তার মানে এমন একটা ভোল্টেজ আমাকে তৈরি করতে হবে অপোজ দি সাপ্লাই ভোল্টেজ। তো এক্ষেত্রেও দেখো ঠিক সেম ঘটনাটা ঘটছে, মানে আমি কি করছি, এই যে এক্সট্রা যে ভোল্টেজটা তৈরি হচ্ছে, এক্সট্রা যে তোমার কারেন্টের যে ইনক্রিমেন্টটা হলো, সেই কারেন্টের চেঞ্জটাকে অপোজ করতে গেলে আমি কি করতে, একটা ভোল্টেজ সোর্স ইউজ করতে হচ্ছে। যদি ভোল্টেজ সোর্স আমি ইউজ না করি তাহলে কিন্তু কারেন্টের অপোজিশন করা যাবে না, ঠিক আছে। এইবার এখানে দেখো এটাকে আরো একভাবে বলা যায়, ধরো তুমি এই 5 অ্যাম্পিয়ারটাকে 5 অ্যাম্পিয়ারই রাখতে চাইছো না, ঠিক আছে, 5 অ্যাম্পিয়ারটাকে 5 অ্যাম্পিয়ারই রাখতে চাইছো, তাহলে সোর্সের কি পরিবর্তন করতে হবে বা সোর্সের কি অ্যাডজাস্টমেন্ট করতে হবে সেটা অন্যভাবেও দেখা যায়, সেটা আরেকটা অন্যভাবে এক্সপ্লেন করা যায়। তো মোটামুটি তোমাকে এটাই বুঝতে পারলে যে যখনই ট্রানজিশন ইন কারেন্ট হঠাৎ করে যখন কারেন্টের চেঞ্জ হবে, টু অপোজ দিস চেঞ্জ ইন কারেন্ট ইন্ডাক্টর উইল ইনডিউস এ ভোল্টেজ অ্যাক্রস ইটস টার্মিনালস টু অপোজ দ্য সাপ্লাই ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজকে অপোজ করার জন্য, যাতে করে ও সাপ্লাই ভোল্টেজকে বলবে ভাই যখন তুই থাম, আমারও তোর মতো ক্ষমতা আছে, আমারও অ্যাক্রসে পটেনশিয়াল আছে, আমি ডেভেলপ করছি আমার অ্যাক্রসে পটেনশিয়াল, তাহলে তুই আমার মধ্যে দিয়ে কারেন্ট করাতে না পারিস। ইন্ডাক্টরে যে ডাজ নট অ্যালাউ সাডেন চেঞ্জ ইন কারেন্ট, এটা মানে কি, ওই সাডেন চেঞ্জটা প্রথমে যখন হবে তারপর ও আস্তে আস্তে সেটাকে ব্লক করবে, করে 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 আলটিমেটলি সেটাকে 0 করে দেবে। মানে প্রথমে সুইচ অন করার ইনস্ট্যান্টে 0 থেকে এক্স অ্যাম্পিয়ার চলে এসেছিল, এটা ধরো এক্স অ্যাম্পিয়ার এইখানে চলে এসেছিল, আবার সেটা আস্তে আস্তে কমতে 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 0 থেকে ইন টাইম, ঠিক আছে। তো দিস ইজ দি নেচার, দিস ইজ দ্য রিজন হোয়াই এই সাপ্লাই ভোল্টেজের ঠিক অপোজিট পোলারিটিতে আমার কাছে ইনডিউস ভোল্টেজটা আসে। আচ্ছা, এইটা হয়ে গেল আমার কাছে দ্য তাহলে কি কনসেপ্ট। স্যার, হ্যাঁ, বলছি তাহলে ইন্ডাক্টরে তাহলে তো কখনোই কারেন্ট ফ্লো হবে না, এভাবে চলতে থাকবে। ইন্ডাক্টর হয় না তো কারেন্ট ফ্লো, এট স্টেডি স্টেট ইন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো হয় না তো, এটা তো বুঝতে হবে তো। অবশ্যই এটা একটা আইডিয়াল ইন্ডাক্টর, ঠিক আছে। এবার ওই আইডিয়াল ইন্ডাক্টর আর প্র্যাকটিক্যাল ইন্ডাক্টরের ফলে কি হচ্ছে, যখনই আমি আইডিয়াল আর প্র্যাকটিক্যাল বলে ফেলছি, প্র্যাকটিক্যাল ইন্ডাক্টরের একটা রেজিস্ট্যান্স থাকবে, রেজিস্ট্যান্সের জন্য তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হতেই থাকবে, ঠিক আছে।
আচ্ছা যদি আইডিয়াল প্র্যাকটিক্যাল ইন্ডাক্টরের ক্ষেত্রে ইন আইডিয়াল ইন্ডাক্টর দেয়ার শুড বি নো কারেন্ট ফ্লো, কোনো কারেন্ট ফ্লো হওয়ার কথা না অ্যাট স্টেডি স্টেট। স্টেডি স্টেট মানে খানিকক্ষণ হয়ে যাওয়ার পর, ঠিক আছে, খানিকক্ষণ বাদে ইনিশিয়ালি তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে, তারপর সেটা জিরো হয়ে যাবে। আর যদি কোনো একটা প্র্যাকটিক্যাল ইন্ডাক্টর হয় তাহলে হ্যাঁ। তাতে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা কি তার হ্যাঁ। পোলারিটিটা কি সোর্স ভোল্টেজের পোলারিটির সঙ্গে সেম হবে? না, অপোজিট থাকবে সবসময়, সবসময় অপোজিটই থাকবে, সবসময় সেটা সাপ্লাই ভোল্টেজের অপোজিটই থাকবে। ওইটাকে তুমি বলছো ইনডিউস ভোল্টেজ হিসাবে, ঠিক আছে। এই যে ভোল্টেজটা তৈরি হলো, এই বাই প্রিন্সিপাল কি করছে, একটা ভোল্টেজ তৈরি করছে। না, আমি ইনডিউস ভোল্টেজের কথা বলছি না, আমি বলছি যে ভোল্টেজটা ড্রপ হবে। আমি বলছি যদি ভোল্টেজ কোনো ড্রপ হয় ওর অ্যাক্রস, কোনো প্র্যাকটিক্যাল ইন্ডাক্টরের অ্যাক্রসে যদি কোনো ভোল্টেজ ড্রপ হয় তাহলে তার যে টার্মিনাল মানে পোলারিটিটা সেটা কি সোর্স ভোল্টেজের সঙ্গে সেম হবে? সোর্স ভোল্টেজের অপোজিটই থাকবে সবসময়, আচ্ছা ঠিক আছে। সবসময় অপোজিটই থাকবে, সবসময় সোর্স ভোল্টেজের অপোজিটই থাকবে, সেটা প্র্যাকটিক্যাল হোক আইডিয়াল হোক যাই হোক। ইনডিউস ভোল্টেজ উইল অলওয়েজ বি অপোজিট টু দা সাপ্লাই ভোল্টেজ, ঠিক আছে। তাহলে আপনার ছবিটাতেও তো তাই হওয়া উচিত ছিল না? কোনটা এইটাতে? ওই ওপরের দিকেরটায়, এইটাতে হ্যাঁ 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 হ্যাঁ। এটা তো অপোজিটই তো আছে, দেখো অপোজিট নেই, অপোজিট আছে না? অপোজিট আছে, ঠিক করে দেখো। হ্যাঁ হ্যাঁ ঠিক 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 অপোজিটই আছে, দেখো ঠিক এটা ঠিক উল্টো দিকেই আছে। এটা তুমি এই ব্যাটারিটাকে এইভাবে ভাবো, এই দেখো ভিটাকে এইভাবে ভাবো, দেখো ভি এর পজিটিভ যেখানে আছে ই এর পজিটিভ তার সঙ্গে লাগানো আছে, দুটো পজিটিভ যদি একই জায়গায় লাগানো থাকে তাহলে হয়ে যাচ্ছে হ্যাঁ না? হ্যাঁ উল্টো 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 ঠিক ঠিক। তাহলে এইটা হয়ে গেল আমার কাছে ফার্স্ট ক্লাস রিগার্ডিং বেসিক্স, ঠিক আছে। এইখানে আমি ভেবেছিলাম আরো কিছু বলবো, তাহলে এই অবধি ধরে রইলো, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন পর্যন্ত হয়ে রইলো। আর দুটো পয়েন্ট বলে দিই, স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ আর ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ কি জিনিস। যখন ভোল্টেজ ইনডিউসড হচ্ছে ফ্রম ওয়ান কয়েল টু অ্যানাদার কয়েল বাই মিনস অফ ফিজিক্যাল রোটেশন, যেখানে ফিজিক্যাল রোটেশন থাকবে সেখানে আমরা বলবো ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ। যেমন মোটর, যেমন ডিসি জেনারেটর, অল্টারনেটর, এই সমস্ত জায়গায় ইএমএফ ইনডিউস যেটা হচ্ছে দ্যাট ইজ বিকজ অফ রোটেশন, ফিজিক্যাল রোটেশন, মানে আমাকে শ্যাফট দিয়ে টারবাইন দিয়ে তাকে ঘোরাতে হচ্ছে। আর স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ মানে কি, যেখানে কোনো ফিজিক্যাল ডিসপ্লেসমেন্ট নেই। যেমন ফর এক্সাম্পল কি বলতে পারো, ট্রান্সফরমার, ঠিক আছে। যেমন ফর এক্সাম্পল ট্রান্সফরমার, আমি যদি একটা ট্রান্সফরমারের কথা ভাবি, ট্রান্সফরমারে কি থাকে, দুটো ওয়াইন্ডিং থাকে, একটা প্রাইমারি বলি বা একটা এইচবি বলি, একটা এলভি বলি। ধরো এটা এইচবি ওয়াইন্ডিং, এটা এলভি ওয়াইন্ডিং, ঠিক আছে। তারপর আমি যখন প্রাইমারিতে সাপ্লাই দিচ্ছি, ঠিক আছে, প্রাইমারিতে সাপ্লাই দিলে যেহেতু প্রাইমারি সাপ্লাইটা অল্টারনেটিভ ইন নেচার, এইখানে যে ফ্লাক্সটা সেটা হবে, সেই ফ্লাক্সটাও উইল বি অল্টারনেটিং ইন নেচার, ইট উইল কন্টিনিউয়াসলি চেঞ্জ, মানে একবার উপরে নট পোল তার পরমুহূর্তে নিচে নট পোল, ঠিক আছে। তার মানে সেকেন্ডে 50 বার এই নট পোল সাউথ পোল, নট পোল সাউথ পোল, নট পোল সাউথ পোল এরকম হতে থাকে। তো দিস ইজ অল্টারনেটিং ফ্লাক্স, ঠিক আছে। তো এই অল্টারনেটিং ফ্লাক্সের জন্য কি হবে, এই সেকেন্ড যে কয়েলটা আছে তার একপাশে একটা ভোল্টেজ পাওয়া যায়, ঠিক আছে। যেহেতু দ্য কয়েল দ্য ফ্লাক্স ইটসেলফ ইজ রোটেটিং, যেহেতু ফ্লাক্স নিজে থেকেই রোটেটিং, ফ্লাক্স যেহেতু অল্টারনেট করছে, চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। একবার এদিক দিয়ে ফ্লো হচ্ছে তো পরের ইনস্ট্যান্টে উল্টো দিকে ফ্লো হচ্ছে। তার মানে বিকজ অফ দ্য সাপ্লাই ইটসেলফ এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। একবার ফ্লাক্সের ডাইরেকশন এদিকে রয়েছে, একবার ফ্লাক্সের ডাইরেকশন উল্টো দিকে আছে, তার ফলে কি হচ্ছে, এখানে একটা ভোল্টেজ পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এইবার তুমি যদি ট্রান্সফরমারের সেকেন্ডারিটাকে কেটে দাও, এরকম ভাবে যদি কেটে দাও, এইভাবে কেটে দিয়েছো, ঠিক আছে। দিয়ে এইখানে একটা ছোট ম্যাগনেটিক মেটেরিয়াল রেখে দিয়েছো, পুরো ম্যাগনেটিক মেটেরিয়ালটা রেখে দিয়েছো, এখানে একটা কয়েল বসিয়ে দিয়েছো, ঠিক আছে। তুমি এইখানে সাপ্লাই দিয়েছো, প্রায়। আচ্ছা এবার বলো তো, এই মাঝখানে যে ম্যাগনেটিক পোলটা থাকবে, ম্যাগনেটিক কয়েলটা যেটা থাকবে, এ কি ঘুরবে না স্ট্যাটিক থাকবে না ফিক্স ইয়ে হয়ে থাকবে, একই জায়গায় দাঁড়িয়ে থাকবে না ঘুরবে? ওই যে পোল পিসটা যেটা আমি দেখাচ্ছি, যেখানে একটা ম্যাগনেটিক মেটেরিয়াল দেখিয়েছি,
একই তো থাকবে। না, এটা ঘুরবে। এইটাই হচ্ছে তোমার যে কোনো মেজারিং ইনস্ট্রুমেন্ট। এইখানে তুমি পয়েন্টারটা সেট করবে, পয়েন্টারটা যখনই সেট করবে তখন দেখবে পয়েন্টারের কাঁটাটা ডিফ্লেক্ট হবে। যখন তোমার প্রাইমারিতে কারেন্ট ফ্লো হবে তার জন্য এখানে সেকেন্ডারিতে কাঁটার ডিফ্লেকশন দেখা যায়। তুমি এখানে কি করেছো, জিনিসটাকে কন্টিনিউয়াস করোনি, ডিসকন্টিনিউয়াস করে দিয়েছো। এখানে কন্টিনিউয়াস আছে, ওই জন্য সেকেন্ডারি কয়েলটা ঘোরার চান্স পাচ্ছে না। কিন্তু যদি তুমি এটাকে ফাঁকা ছেড়ে দাও তখন দেখবে এই ভেতরের যে কয়েলটা থাকবে সেই কয়েলটা ঘুরতে শুরু করবে। আর যে সফট মেটেরিয়ালটা থাকবে, যে সফট কোটটা থাকবে, সেই সফট কোটটা ঘুরবে। আর এই সফট কোটটা ঘুরবে বলে তুমি পয়েন্টার লাগিয়ে সেখান থেকে একটা ডিফ্লেকশন করো। ওইটাই হচ্ছে ইলেকট্রিক্যাল মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট, মেজারিং ইনস্ট্রুমেন্ট। যেমন এনার্জি মিটার, ঠিক আছে। যেমন তুমি স্পেসিফিক ইএমএমসি ইনস্ট্রুমেন্ট, ইলেকট্রোম্যাগনেটিক মুভিং কয়েল টাইপ ইনস্ট্রুমেন্ট। এটা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক মুভিং কয়েল টাইপ ইনস্ট্রুমেন্ট এক্সাম্পল, ঠিক আছে। এইখানে যে ইনডিউস ভোল্টেজটা হচ্ছে ই, এইটাকেই আমরা বলে থাকি ট্রান্সফরমারের ক্ষেত্রে ইনডিউস ভোল্টেজ, জেনারেটরের ক্ষেত্রে জেনারেটেড ভোল্টেজ, আর ডিসি মোটরের ক্ষেত্রে ব্যাক ইএমএফ। সেম ভোল্টেজ যেটা ইন্ডাক্টরের অ্যাক্রসে তৈরি হচ্ছে টু অপোজ দ্য চেঞ্জ ইন কারেন্ট। এই ইনডিউস ভোল্টেজটাকে আমরা ডিসি মোটরের ক্ষেত্রে বলি ব্যাক ইএমএফ, ডিসি জেনারেটরের ক্ষেত্রে বলি জেনারেটেড ভোল্টেজ, আর একটা ট্রান্সফরমারের ক্ষেত্রে বলি ইনডিউস ভোল্টেজ বা ইনডিউস ইএমএফ। So this is the fundamental class, this is the basic class, যেটা আমরা ফার্স্ট যে মেজর পয়েন্ট গুলো রয়েছে সেগুলো ডিসকাস করলাম। পরের দিন আমরা এই ইলেকট্রোমেকানিক্যাল এনার্জি কনভার্সন সম্বন্ধে এর পরের যে টপিকটা আছে সেইটা আমরা ডেসক্রাইব করব, ঠিক আছে। তারপর এই ওয়ার্কিং প্রিন্সিপালে ঢুকবো। তো দিস ইজ দি বেসিক ক্লাস, ফান্ডামেন্টাল ক্লাস। সবাই করবে, সবাই দেখবে, কেমন লাগলো অবশ্যই জানাবে, ঠিক আছে। তোমাদের আমরা পুরো থার্ড সেমিস্টারের যে ক্লাস আছে সেগুলো ফ্রিতে অনলাইনে নিচ্ছি, ঠিক আছে। তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং যতগুলো সাবজেক্ট আছে অল সাবজেক্ট উইল বি কভার্ড, জাস্ট গিভ আস সাম টাইম, ঠিক আছে। আমাদের একটু সময় দেবে, দেখবে সমস্ত কিছু কভার্ড হয়ে যাবে, ঠিক আছে। এর জন্য আলাদা করে কোনো টিউশন নেওয়ার দরকার নেই, কোনো ফিস পেমেন্টের দরকার নেই। জাস্ট ক্লাসে জয়েন করবে আর যেগুলো যেরকম করে পড়াবো সেরকম করতে থাকবে, ঠিক আছে। আই হোপ যে তোমাদের একটা ভালো ফান্ডামেন্টাল, একটা ভালো বেস তৈরি হবে এই ক্লাসের গুলোর মধ্যে দিয়ে, ঠিক আছে। আমরা জেনারেলি গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন করাই, বাট আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যারা স্টুডেন্ট আসছে এই ফান্ডামেন্টাল টপিক গুলো কিন্তু আমাকে বারবার বলতে হচ্ছে, ঠিক আছে। কারণ গভর্নমেন্ট জব পেতে গেলে দিস ফান্ডামেন্টালস মাস্ট বি ক্লিয়ার, এবং এটা ক্লিয়ার করার একটাই সময় যখন তুমি ডিপ্লোমা করছো। এই ডিপ্লোমার সময় যদি এই কনসেপ্টটা ক্লিয়ার না থাকে তাহলে আমি গভর্নমেন্ট জবের সময় তোমাকে কি করে এর আপগ্রেড ভার্সন গুলো পড়াবো কি করে, ঠিক আছে। কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করার সময় এই কনসেপ্টের অ্যাপ্লিকেশন গুলো শেখাবো কি করে, কনসেপ্ট করতে করাতেই সময় চলে যাচ্ছে, ঠিক আছে। তো কনসেপ্টের পরের স্টেজটা হচ্ছে কনসেপ্টের অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তো আমরা ডিপ্লোমার সময় কি করবো, কনসেপ্টটা ভালো করে বুঝবো, আর যখন গভর্নমেন্ট জবের জন্য পড়াশোনা করবো তখন কনসেপ্টটার অ্যাপ্লিকেশনটা শিখবো, কারণ কোশ্চেন সেখানে থাকবে, সেখানে তো এরকম ভাবে থিওরি থাকবে না। তো থিওরিটা তখন মিনিংলেস হয়ে যায়, তখন কনসেপ্টটা আমরা ধরে নিই যে সেখানে তুমি জানো, কনসেপ্টটা কোথায় অ্যাপ্লাই করতে হবে সেই শেখাটা আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি হয়ে যায়। এই বলে ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে, বন্ধুদের মাঝখানে শেয়ার করো, আর ম্যাক্সিমাম অ্যাটেন্ডেন্স কিন্তু পরের দিনের ক্লাসে তোমরা রাখবে। মাঝে মাঝে আমরা চেষ্টা করবো যে এই ক্লাসগুলোকে রেগুলার বেসে নেওয়ার, যেরকম তোমাদের সপ্তাহে একদিন ক্লাস আছে। কিছু কারণে যদি ডিলে হয়ে যায় চিন্তা করবে না, আমি তোমাদের অবশ্যই পুরোপুরি ক্লাস সেমিস্টারের আগে কিন্তু শেষ করে দেবো, ঠিক আছে। তো এই বলে আমি শেষ করলাম। তোমরা নিশ্চিন্তে আমি যেরকম পড়াবো সেরকম পড়তে থাকো, সেরকম শিখতে থাকো, যে নোটগুলো বলছি সেগুলো লিখতে থাকো, তাহলেই হবে। আর এই সাবজেক্ট এই মেশিনের জন্য তোমরা যে কোনো বই ফলো করতে পারো। আমি দুটো বইয়ের রেকমেন্ডেশন দেবো, একটা হচ্ছে আশফাক হোসেন স্যারের বই, ঠিক আছে। দেখবে এরকম লাল রঙের মরাটের বই আছে, আশফাক হোসেন স্যারের বই, তোমরা এটা ফলো করতে পারো, এটা 1 নম্বর বই। আর একটা হচ্ছে তোমাদের জন্য, সেটা হচ্ছে এই সমরজিৎ ঘোষ স্যারের একটা বই আছে, ঠিক আছে। এই বইটা খুব সহজ ভাষায় লেখা। তো এই দুটো বই তোমরা ফলো করতে পারো বিগিনার হিসাবে, যে কোনো একটা বই তোমরা এর মধ্যে থেকে ফলো করতে পারো, ঠিক আছে। কোনো বই, যে বইগুলো ফলো করবে না সেগুলো বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে জানবে যখন আমরা বাচ্চা থাকি ছোটবেলায়, দেখো তোমাদের যদি যখন ছোট ভাই বোন আছে বা কারো ছোট জন্ম হচ্ছে, তখন দেখবে সবার আগে কি করা, তাকে লিকুইড খাবার দেওয়া হয়। তারপর লিকুইড খাবারটা 6 মাস 7 মাস চলার পর তখন তাকে সলিড খাবার দেওয়া হয়, বা 1 বছর বাদে সলিড খাবার দেওয়া হয়। 1.5 বছরের মাথায় গিয়ে তাকে মাছ মাংস ডিম দেওয়া হয়, ঠিক আছে।
তোমাদের ইলেকট্রিক্যাল মেশিনকে বুঝতে গেলে ঠিক এইভাবেই পড়তে হবে। প্রথমে একটা সহজ বই থেকে পড়তে হবে, সহজ বই পড়া হয়ে গেলে তারপর তুমি পড়বে পিএস বিমরা অথবা ডিপি কোঠারি, এগুলো পড়বে। আর যখন সেটাও করা হয়ে যাবে, যখন তোমার সেটা এই ফান্ডামেন্টাল নলেজটা ক্লিয়ার থাকবে, যখন ডিপি কোঠারি পড়া হয়ে যাবে, তারপর তুমি ক্লেটন, হ্যানকক, ম্যালভিনো, মানে আরো যে তোমার ফরেন রাইটার আছে সেগুলো পড়বে, পিসি সেন্সারের যে বইটা আছে সেগুলো পড়বে, ঠিক আছে? সেগুলো পরে, আগে তোমাকে পড়তে হবে হচ্ছে বেসিক বুক হিসাবে এই আশফাক হোসেন স্যারের বই অথবা সমরজিৎ ঘোষ স্যারের বই, ঠিক আছে? এইটা পড়লেই তোমাদের ডিসি মেশিনটা পুরোপুরি, পুরো মেশিনটাই পুরোপুরি তোমাদের কভার হয়ে যাবে, ঠিক আছে? তো আশফাক হোসেন হচ্ছে রেকমেন্ডেশন নাম্বার 1, 2 হচ্ছে সমরজিৎ ঘোষ স্যার, ঠিক আছে? তো এই দুটো বই তোমরা ফলো করতে পারো, ঠিক আছে? কোন বইটা ফলো করবে না, ঠিক আছে, আমি কোনোদিন কোনো বই ফলো না করার রেকমেন্ডেশন দিই না, তবুও চেষ্টা করবে যে পিএল থ্রেজার ভলিউম 2 মেশিন, ওটাকে ফলো না করার, ঠিক আছে? ওখানে বেশ কিছু ফান্ডামেন্টাল এরার্স আছে, টাইপিং মিস্টেক আছে, যে টাইপিং মিস্টেক গুলো তোমরা যখন প্রথম শুরু করবে তখন সেইটাকে গ্রাস্প করাটা ডিফিকাল্ট, ঠিক আছে? তুমি বুঝতে পারবে না। আর একটা সহজ বই হচ্ছে ভিকে মেহতা স্যারের বই, ঠিক আছে? এই তিনটে বইয়ের মধ্যে তোমরা যে কোনো বই পারচেস করতে পারো, ঠিক আছে? বাট যে বইগুলো কিনবে না বর্তমানে সেগুলোতে জেবি গুপ্তা কিনবে না, ঠিক আছে? তারপর ওই তোমরা বিএল থ্রেজার স্যারের বইটা এখন কিনবে না, ওগুলো তোমাদের দরকার নেই, ঠিক আছে? ছেড়ে যায় কি ভুল আছে স্যার? বিএল থ্রেজার স্যারের বইতে বেশ কিছু মিস্টেক্স আছে, ঠিক আছে? আচ্ছা, জেবি গুপ্তা স্যারের বইতে অনেক বেশি লেখা আছে যেটা তোমার জানার দরকার নেই, অনেক বেশি লেখা জানার দরকার নেই, কারণ আলটিমেটলি তোমার কাছে কি করতে হবে বলতো, এই বইটাকে একটা মুখস্থ করতে হবে। এই বিষয়গুলো আমার কিভাবে মনে আছে, বারবার পড়ে পড়ে মনে আছে, ঠিক আছে? দিস ইজ স্পেসড রিপিটিশন, মানে বারবার পড়ে পড়ে মনে থাকে। তো এই বইগুলো এত সহজ ভাষায় লেখা আছে, বিশেষ করে আশফাক হোসেন স্যারের বইটা, সমরজিৎ ঘোষ স্যারের বইটা, ঠিক আছে? আমি যেমন আশফাক হোসেন এই বইটা আমার পুরো পাতার পর পাতা বেরিয়ে এসেছে এখান থেকে, ঠিক আছে? কোনো বইয়ের পাতার বাদ নেই, মানে ভেতর থেকে পাতা খুলে বেরিয়ে এসেছে। তোমাকেও কিন্তু ওইভাবে মনে রাখতে হবে যে এটা ফান্ডামেন্টাল বুক, আশফাক হোসেন স্যারের বই, এটা কিনতেই হবে, এর কোনো বিকল্প নেই। লাল রঙের পড়াটার বইটা কিনতেই হবে আশফাক হোসেন স্যারের, তো ওইটা তোমাকে মুখস্থ করতেই হবে, মানে প্রত্যেকটা লাইন বেলে তোমাকে মনে রাখতে হবে, এরকম একটা ব্যাপার আছে। ওই জন্য প্রথমে যে বইটা হবে সেই বইটা সরু হতে হবে, পাতলা হতে হবে, মোটামুটি একটা সাইজ হতে হবে যেটা আমি সহজে পুরোটা কভার করতে পারি, পুরোটা টেক আপ করতে পারি, ঠিক আছে? সেই রকম একটা বই আমার কাছে মানে হ্যান্ডি হতে হবে, বইটা আলটিমেটলি হ্যান্ডি হতে হবে, এবং যাতে আমি বারবার সেটাকে পড়তে পারি, বারবার সেটাকে রিভিশন করতে পারি, আর যেটাতে এরর নেই বললেই চলে। বিশেষ করে আশফাক হোসেন স্যারের বইতে কোনো এরর নেই, ইভেন ভিকে মেহতা স্যারের বইতে কোনো এরর নেই, বা সমরজিৎ ঘোষ স্যারের বইতে কোনো এরর পাইনি। তবে সমরজিৎ ঘোষ স্যারের বইটা একজন বাঙালির লেখা, ওনার ল্যাঙ্গুয়েজটা, ওনার যে লেখার যে পদ্ধতিটা, সেটা তোমরা পড়লে বুঝতে পারবে যে কত সহজ। তোমরা যে কোনো ইয়েতে দেখবে, বইটার দামও খুব একটা বেশি নয়, আমার তো মনে হয় 300 সামথিং নিয়েছিল। তোমরা অনলাইনে অফলাইনে চেক করবে, অফলাইনে কম পয়সায় পেয়ে যাবে, ঠিক আছে? তো যেটা খুশি, যেটা তোমাদের পছন্দ, রেকমেন্ডেশন 1 হচ্ছে আশফাক হোসেন, ওটা পড়লেও তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? তো এই অবধি তোমাদের শুরুর দিকের ক্লাসটা রাখলাম, কারণ আজকে হয়তো অনেকে জয়েন করেনি, ঠিক আছে? অনেকে হয়তো বুঝতে পারেনি। তো পরের দিন ক্লাস দেখে হয়তো আরো বেশ কিছু ছেলে জয়েন করবে, তো তোমরা অবশ্যই ক্লাস কন্টিনিউ করবে, আর নিজের ফান্ডামেন্টাল কনসেপ্টটা খুব ভালো করে ক্লিয়ার করবে, ঠিক আছে? তার কারণ হচ্ছে এইটা হচ্ছে তোমার বেস বিল্ড আপের টাইম। তোমার যখন যত বেস ভালো হবে, তত তুমি সামনের দিনের ক্লাসগুলো ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে? সার্কিট থিওরিও চালু করবো, সব চালু করবে। এন্ড করলাম তাহলে, হ্যাঁ, বাই।